হ্যালো। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। মানে পরিষ্কার শোনা যায়? জি স্যার। ওকে, আমি ওই লাগাই। আমি যেটা বলতে চাচ্ছি শুনুন। আমরা ওই যে ট্রেনিং রোবটটা এস্টাবলিশ করব, তো তার আগে তো আমাদের ম্যানুয়ালি আমাদের এই রোবটটা বানাইতে হবে। এই যে বর্তমান যে আমার ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরে আমরা যে রোবটটা দেব এখন, তাতে আমরা আদেশ দেব রোবটকে কিভাবে? আমরা কি সব রোবট আদেশ দেব? না। হ্যাঁ, না স্যার। আমরা একটা রোবটকে আদেশ দেব। এটা আমরা করব, ম্যানুয়ালি করব। কথা বুঝতে পারছেন? জি। ম্যানুয়ালি কি করব, যে আমরা যে আদেশটা দিব রোবটকে, সেই রোবটটা কি করবে, কোন রোবটের আদেশ দিব সেটা আমি ম্যানুয়াল করব। অর্থাৎ ইন্ডিকেটর নাম্বার 1 বা 2 বা 3 বা 4 কাকে দেব আমি জানি না, কিন্তু আমি যাকে দেব সেই রোবট আমাকে যোগের অঙ্ক যেভাবে দেখাবে, বিয়োগের অঙ্ক সেভাবেই দেখাবে, একই জায়গায় দেখাবে, একই নাম্বারে দেখাবে। আমি কোনো বদলি টদলি করতে পারবো না, কারণ বদলি করলে অনেক কিছু মিসিং হওয়ার সম্ভাবনা আছে। কথা জি। বুঝতে পারছেন? তাহলে হুম। আমার যোগেরটা যদি দেখায়, বাঘেরটাও দেখাবো, পুরনোরটাও দেখাবো, ঘটনা একটাই। জি। ঘটনা বুঝতে পারছেন? জি। জি। কি বুঝছেন বলেন? মানে আপনি যে রেজাল্টটা তিনটা অথবা চারটা ফর্মুলার যে রেজাল্টটা আছে, আপনি টোটাল রেজাল্ট আপনি এক জায়গায় দেখতে চান। হ্যাঁ, এটা আপনি আলাদা আলাদা করবেন না। আলাদা আলাদা করলে মিসিং হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমি একসাথে দেখব। অর্থাৎ আমি যোগের রেজাল্ট যা, বিয়োগের পূরণের রেজাল্ট তা আছে কিনা, আমি এক জায়গায় একই রোবটের একই অ্যান্সারের মধ্যে দেখব। 320, মানে মনে করেন যে এটা যোগে গেছে কত, মনে করেন যে 1992 পাস। কথা বুঝছেন? কত? জি। 1992 পাস। 1992 পাস। আমি 1992 পাসে কি করুম, উপরেরটায় যোগের অঙ্ক যেখানে রেজাল্ট দিল সেখানে আমি 1992 পাস দেখব। আর এখানে আমার যে রেজাল্ট দেখলো বিয়োগের ওই পূরণেরটায়, এখানে 1992 পাস আছে কিনা। হুম। তাহলে কি হইব, আমার সবগুলো সমান্তরালে আসবে, একই জায়গায়। একই জায়গায় আসবে, একই রকম হবে। কথা পরিষ্কার জি। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা এইটা কবে পামু তা জানি না। ইনশাল্লাহ আমি ইঞ্জিনিয়ারকে দিয়েছি, ইঞ্জিনিয়ার ভিডিও আপলোড দিলেই দেখবেন যে হ্যাঁ আমি পাঠিয়েছি। ঘটনা সত্য, ইঞ্জিনিয়ার আমার আইডির সাথে লিঙ্ক আছে। আচ্ছা, এরপরে আমরা যখন ফাইনাল রোবটে যাব, তখন এই রোবটটাকে আদেশ দেব কিভাবে, এখানেও আমি আদেশটা ওইভাবে দেব এই রোবটকেই। কোন রোবট এটা? আমার যেটা বর্তমানে ইন্ডিকেটর আছে, জি। ইন্ডিকেটরে আদেশ দেব যে যোগের অঙ্ক যদি বাই সেল ক্যান্ডেলে তুমি এভাবে পাও, তাহলে বাই ক্যান্ডেলও তুমি এভাবে পাইলে আমাকে দেখাই দিবা রেজাল্ট। আমি তখন বাই ক্যান্ডেল একটা এরকম খুঁজে বাইর করে দেখে রেজাল্ট মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা। তার মানে আমাকে দুইটা অঙ্ক হাতে কলমে দেখতে হবে। কথা বুঝতে পারছেন? সেখানে কি হবে, হুম। গ্যাপ। তো গ্যাপের অঙ্ক আমি একটা দেখেছি না, গ্যাপ হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস, যেটা চোখেই দেখা যায় না, কেউ জানে না। গ্যাপ হলো নিঃশ্বাস। একটা মানুষের নিঃশ্বাস না থাকলে এটা যেমন ভ্যালু নাই, ফরেক্সও গ্যাপ না থাকলে ভ্যালু থাকবে না। গ্যাপ না থাকলে এটা মূর্তির মতো থাকবে, এটা লড়বে না। আর গ্যাপ হইলে নিঃশ্বাস নিবে, একটা নিবে আর একটা বাইর করবে, একটা প্লাসে একটা মাইনাসে, দুইটা মাইনাস। গ্যাপ লাগবে। হ্যাঁ, তো দুইটা গ্যাপ যদি হয় তাহলে এই জিন্দা জিনিসটা ঠিক থাকবে এবং তার জন্ম প্রক্রিয়া ঠিক থাকবে। যদি জন্ম প্রক্রিয়া ঠিক থাকে তাহলে আমাদের মাপুনি সবকিছু ঠিকঠাক আছে। যদি কোথাও ভুল হয় তাহলে আমাদের মাপুনিও ঠিক নাই, রেজাল্টও পাবো না, জন্ম প্রক্রিয়াও থাকবে না। ক্লিয়ার? জি। ওকে, এখন বলেন আমরা দুই ধরনের রোবটের কাজ হাত নেব। প্রথমে যেটা করব তার কাজ কি, কি জিনিস আমরা প্রথমে দেখব বলেন? প্রথম হচ্ছে আমরা টেস্ট করার জন্য মূলত আমরা ইন্ডিকেটর বানাচ্ছি, যে আমাদের যে ক্যালকুলেশনটা আমরা খাতা কলমে করা লাগে, এই ক্যালকুলেশনটা যেন আমরা খুব সহজেই আমরা ইন্ডিকেটরের মাধ্যমে করতে পারি, হুম, এবং সহজেই যেন আমরা বেশি বেশি চেক দিতে পারি মার্কেটের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা আসলে কতটুকু কাজ করতেছে। এটা হচ্ছে এই জন্য হচ্ছে আমাদের ইন্ডিকেটরটা লাগতেছে। আর এর মধ্যে থাকবে হচ্ছে যে চারটা বা তিনটা ফর্মুলা থাকবে। যোগের একটা থাকবে, ভাগের একটা থাকবে, পূরণের একটা থাকবে, এবং এই প্রত্যেকটার সেম রেজাল্ট, মানে যোগের যে রেজাল্টটা আমাকে দেখাবে, পূরণের রেজাল্টটা আমাকে সেম দেখাইতে হবে, ইয়েস। ভাগের রেজাল্টটা আমাকে সেম দেখাইতে হবে।
এবং এই সিস্টেম এই মেকানিজম কইরা আমরা এখানে ইন্ডিকেটরটা বানাচ্ছি যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ক্যালকুলেশনটা মার্কেটের মধ্যে কতটুকু মিলতেছে, কতটুকু খাপ খাচ্ছে, আমরা পিন পয়েন্টে পৌঁছাতে পারলাম কিনা। এই জিনিসটা আমাদের টেস্ট করার জন্য মূলত আমরা এই ইন্ডিকেটর বানাচ্ছি। এই ইন্ডিকেটরের পরবর্তী ধাপ আমাদের যখন নাকি আমরা দেখবো এখান থেকে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসতেছে, দেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রোবট, আমরা যে অনেক বড় একটা রোবট আমরা বানাতে যাচ্ছি ইনশাল্লাহ, ওইটার মধ্যে ইনশাল্লাহ আমরা হাত দিয়ে ফেলবো খুব রিসেন্টলি। ইয়াস, আপনি বুঝতে পারছেন আমার মনের ভিউটা। আমি আসলে কি চাইতেছি, আমি প্রথমে চাইতেছি যে আমরা এত বছর গবেষণা করলাম। কত বছর গবেষণা করছি? 12 বছর, এক যুগের উপরে এক যুগ আপনার। হয়ে গেছে। এখনো মধু দেখছি কিন্তু মধু খাই নাই। মধু কেমন সেটা চাইছে দেখছি, মানুষে খাইতে দেখছি কিন্তু নিজে খাই দেইনি, এবং নিজে রাইট। দেইনি। তো মধু খাওয়ার জন্য আমরা যে মধুটা খাবো সেটা লিগ্যাল মধু খাওয়ার চেষ্টা করতেছি। মানুষে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজে মধু খায়, সুন্দরবনের মধু, এলাকার জি। মধু, শীতকালীন মধু, সরিষা ফুলের মধু, হাজারো মধু খায়। এখানে ওই যে স্ক্যাল্পার আছেন, লং টাইম ট্রেডার আছেন, শর্ট টাইম আছেন, ডে ট্রেডার আছেন, সুইং ট্রেডার আছেন, হাজারো রকমের ট্রেডার আছে, তারা বিভিন্ন স্টাইলের খায়। কথা বুঝছেন? তো আমরা আসলে প্রধান মূল উৎসটা কোথায় এবং অরিজিনালি মধুটা কেমন, সেই অরিজিনাল মধুটা আমরা খাওয়ার চেষ্টা করি। 12 বছর যেহেতু এক যুগ একটা বিষয় নিয়ে গবেষণা করছি, পারি না, মানুষের মন্দ শুনছি, আমার সমস্যা নেই। কিন্তু এই কাজটা যখন আমরা কমপ্লিট করব, আমাদের যে মধুটা কেমন হবে সেটা আমরা এইখানে দেখব যে নির্যাসটা কেমন, মিষ্টি হলে তার কত পার্সেন্ট মিষ্টি হতে পারে, কারণ মিষ্টি মাপা যায়। আমি বিশ্বাস মাপার যন্ত্র আবিষ্কার করার লক্ষ্যে কাজ করছি, যেহেতু আপনি জানেন, আমার ওই ভিডিওতে দেখছি। তো বিশ্বাস মাপার আমি ইলন মাস্ক এত সেরা হয়ে গেছেন কেন, সে শুধু জানে, সে বলছে যে আমি এখানে একটা চিপ বসাবো যেটা ব্রেনের মধ্যে থাকবে এমনভাবে যা কম্পিউটারের সাথে সংযোগ হয়ে যাবে। তার এই কল্পনা কিন্তু আজকে বাস্তবে রূপ নিছে। কথা পরিষ্কার? জি। আমি মুস্তাফিজ থাকবো না, কিন্তু একদিন বিশ্বাস মাপার যন্ত্র পৃথিবীতে কেউ বানিয়ে লাবে। রে বেটা, রে চাকরি দেবো, এদিকে থার্মোমিটারের মতো আমরা লাগাই দেখবো যে বিশ্বাস করা যায় কিনা। কথা বুঝেন নাই? তো আমি বিশ্বাস মাপার যন্ত্র বানানোর জন্য মেসেজ দিয়েছি, আমি সেই লক্ষ্যে কাজ করছি। তো ফরেক্সে বিশ্বাস মাপার যন্ত্র আমার কি হবে, আমি বিশ্বাস মাপার হলে এক এক লেভেলের থাকবে যন্ত্রটা। যেমন ধরেন গাড়ি, এখন প্রাইভেট গাড়ি যদি ধরি, আমি প্রাইভেট কার, এখন কত মডেলের প্রাইভেট কার আছে বলেন? এক এক কোম্পানি এক এক মডেলের বানায়, অনেক মডেল, অনেক মডেলের আছে। বিএমডব্লিউ এক মডেলের, তারপরে ওই যে নাসার মার্সিডিস এক ধরনের। সিসি এক মডেলের, তো হুন্ডা কোম্পানি এক মডেলের, নাসা ওই ইলন মাস্কের প্রাইভেট কার আবার আরেক মডেলের, টেসলা। এক টেসলার একটা মডেল। তো যার যার মডেল আলাদা, সবাই কিন্তু এক মডেলের না। প্রাইভেট কার যদি এত মডেলের হতে পারে, তাহলে আমরা কেন এক মডেলে সীমাবদ্ধ থাকবো? বিভিন্ন মডেল আমরা দেখব, আমাদেরটা যেন সকল মডেলে, অর্থাৎ এই যে এতগুলো মডেল তার মধ্যে কিন্তু একটা কমন মডেল আছে, জানেন কি এটা? সবাই মোটরসাইকেল বানাইছে, মোটরসাইকেল কোম্পানি সবাই মোটরসাইকেল বানাইছে, এর মধ্যে একটা কমন জিনিস ফাংশন করে, সেটা কি জানেন? বলেন। না স্যার, আমার জানা নাই। ধরেন সেলফ স্টার্ট, এখন যে হুম। কোম্পানির মোটরসাইকেল বানান, আপনার সেলফ স্টার্ট লাগবে, অটো স্টার্ট দেওয়ার মতো মডেল লাগবে নাকি? হুম। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। এই সেলফ স্টার্ট লাগবে। তাহলে আমরা যে রোবটটা ফাইনালি মুভিং করব, এই রোবটে আসলে কি লাগবে? সেলফ স্টার্ট। তার মানে কি, একটা অটো ট্রেডিং রোবট পৃথিবীতে থুই যেতে হবে। এখন এই রোবটটা খালি গোল্ডে কাজ করবে এমন না, এটা যে কোনো পেয়ারে কাজ করবে। কথা বলছে? এখন এই জায়গায় জি। যদি আমরা যাইতে না পারি, তাহলে আমাদের কি হবে বলেন? যেতে হবে। অবশ্যই। যদি যাইতে পারি তাহলে আমরা যাবো, আলহামদুলিল্লাহ, না পারলে নেই। কিন্তু একেবারে কাছে না গেলে তো কিছুই বুঝতে পারব না। এটাতে রোবট বানিয়ে চেক করতে দিলে, যদি আপনাকে বলি যে এই যে ইন্ডিকেটর আসলো, এই যে আপনি পাইছেন 100%, আমি আপনার 100% রেজাল্ট দেখাবো। যোগের ফল দিয়ে যে রেজাল্ট একেবারে টু দি পিন পয়েন্ট, বিয়োগের ফল দিয়ে টু দি পিন পয়েন্ট, এক পয়েন্ট এদিক সেদিক। যদি উভয় রোবট আমাকে এই রেজাল্ট দিতে পারে, তাহলে আমি
তৃতীয় আরেকটা চেক করে আগামীকালকে মার্কেটটা কোথায় যাইব কিভাবে যাইব বের করা আমার জন্য পানিবার নর্মাল। জি এখন আমি যদি এটা প্রিভিয়াস চেক করতে যাই আমার 15 দিন 1 মাস যাবো চেক করতে। হুম আমি যদি আমাদের বানানো রোবট দিয়ে চেক করি তাহলে আমরা 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অনেক ডাটা চেক করা যাবে। কয়েক বছরের ডাটা শুধু টাইম দেব রোবট ওই সেই টাইমে যাই স্টার্ট করবে আজকে আইসা থামবে। এর মাঝখানে কতগুলো ট্রেড নিল কি হইলো না হইলো কতটা ট্রেড লসে গেল লাভে গেল কতটা ব্রেক ইভেন খেলো কত পিস লাভ করে দিল টোটাল কত পিস মানে বিস্তারিত থেকে বিস্তারিত সেটা সবগুলো ডাটা সেকেন্ডে রাখবে। তাহলে আমরা যে রোবট নিয়ে কাজ করতেছি এটা চিরসত্য কথা ফাইজলামিগুলো এখানে কোনো দানা ফানের জায়গা নেই। আমরা একটা রোবট বানিয়েছি অলরেডি সেই রোবট আমরা করছি এখন এইটা আমরা রোবটে আদেশ দেবো এডিটর দিয়ে এডিট করাবো করানোর পরে আমরা আবার ট্রেডার প্যানেলে আসবো এসে আবার দেখবো যে আমরা যে রোবট এডিট করলাম এই রোবট আমাদের এখন ডাটা দেয় কিনা। তারপরে আমরা আবার একটা জাতিকে ভিডিও দেবো যে দেখবো যে হ্যাঁ আমরা যে রোবট এডিট করেছি আমাদের রোবট সেই অনুপাতে ওই লেভেলের ডাটা এখন দিচ্ছে। ফার্দার আমরা ডাটাটা আজকের ডাটা আগামীকালকেরটা পাবো না। কেন পাবো না? কারণ আমার ছেলেটা বড় ছিল আগামীকালকের ছেলেটা ছোট থাকতে পারে যে কারণে আমার ডাটাটা মিলবে না। তবে ছেলে ছোটোর জন্য আবার আমাকে একটা আদেশ দিতে হবে। আবার মা এবং বাবার মধ্যে ব্যবধান যা তা ছেলে এবং মেয়ের মধ্যে ব্যবধানের চেয়ে বেশি তখন হবে আমার আরেক খেলা বিধায় আগামীকালকেরটা আমার মিলবে না। তখন আমাদের কী হবে মডেল রোবটকে আদেশ দিয়া এইগুলোকে বের করতে হবে। যেমনভাবে রোবট আমাকে সেকেন্ডের আগে কত আছে বলেন সেকেন্ডের আগে আছে কি এক নাই সেকেন্ডে কত ভাগ করছে বলেন সেকেন্ড ভাগ স্যার। 1 সেকেন্ডে 1 ঘন্টা 24 ঘন্টায় একদিন হুম তাহলে 60 1 ঘন্টা সেকেন্ডে 1 মিনিট। হ্যাঁ 60 সেকেন্ডে আমরা 1 মিনিট বের করছি। 1 মিনিট পাবে তাহলে 1 সেকেন্ডে কত ভাগ করতে পারছে ওই যে স্টপ ওয়াজে ভাগ করছে 100 ভাগ। হুম 1 সেকেন্ড মানে 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ। জি এখন 1 ঘন্টা যদি 60 ভাগের 1 ভাগ হয় এখন আসেন স্টপ ওয়াজে করছে কি ওই 1 সেকেন্ডে 100 ভাগ করছে। এখন এর চেয়ে কি আর কমানো সম্ভব? না আপনার ব্রেনে এটা সম্ভব না। তার জন্যই আপনি আর আমি এই ফরেক্সের ডাটা কালেকশন করতে পারি না ডাটা বুঝি না। এবার আসেন আলোর তো গতি মাইক্রো ক্যালকুলেশন লাগবে। আলোর গতি 1 সেকেন্ডে কত বলেন 1,96,000 স্যার। 86,000 মাইল 86,000 জি 86,000 মাইল। মাই- এটা কি অনুমান করতেছেন 1,86,000 মাইল তাহলে একটা সেকেন্ডে যায় আলোর গতি। তাহলে এই গতিটা মাপার জন্য কি করতে হবে বলেন এর চেয়ে উচ্চ গতি সম্পন্ন কোনো মেশিন বানাইতে হবে। অবশ্যই গতি আপনি মাপতে পারবেন? না। আলোর গতি যদি 1,86,000 মাইল যায় পার সেকেন্ডে তাহলে এর চেয়ে উচ্চ গতি সম্পূর্ণ একটা মেশিন বানাইতে হইব। এই মেশিনের গড়িটা আবার কেমন থাকতে হইব? এই যে 1,86,000 মাইল গেল এটারে তো একটু একটু করে কাউন্ট করে একবারে দেয় 1 সেকেন্ডে যাইব 1 সেকেন্ডের ভিতরে তৈরি করছে হুম 1,86,000 মাইল গেছে এটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে গেছে। 1 সেকেন্ড মানে জি বুঝছেন 1 ঘন্টা 60 ভাগের 1 ভাগ এতটুকু সময়ের ভিতরে 1,86,000 মাইল গেছে। এবার কল্পনা করেন 1,86,000 মাইল এখান থেকে আপনার বাড়ি থেকে কত দূর সেই স্টেট পর্যন্ত চলে গেছে 1,86,000 মাইল কথা বোঝেন না? তাহলে এইটা যেই ডিসিশনে আসছে যে কোম্পানি এই জিনিসটা বানাইছে সেটা হলো কোথায় আছে বলেন এই ঘড়ি কোথায় ব্যবহার হয় নাই এটা হইছে স্যাটেলাইটে ব্যবহার হয়। কোথায়? স্যাটেলাইট। স্যাটেলাইটে। আমেরিকার স্যাটেলাইট আছে কয়টা 23টা 21টা স্যাটেলাইট রান করে আর 2টা স্যাটেলাইট রিজার্ভ থাকে আকাশে সেটা অটোমেটিক্যালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে যেটা নষ্ট হচ্ছে সেটা এখানে চলে যায় এখানে ঠিক করতে হলে যদি এখানে রিমোটে ঠিক করতে পারে করে না করতে পারলে সেখানে নভোচারী যায় ঠিক করে কথা বুঝতে পারছেন? জি তাহলে ওইখানে যে ঘড়িটা ব্যবহার হয়েছে ওইটা এতটা স্পিডে ঘুরে এই পৃথিবীটা 2 চক্কর দেয় 24 ঘন্টা। তাহলে পৃথিবীটা যত বড় 24 ঘন্টা 2বার ঘুরে হয়ে গেছে তার মানে আপনি যদি এখান থেকে একবার যান তাহলে ওর আগে সে ঘুরে ফেলতেছে তার মানে ওকে
মাপা সম্ভব। কথা পরিষ্কার বুঝতে পারছেন? জি আলোটা যে গতিতে যাইতেছে 1 সেকেন্ডে এতটা, তাহলে পৃথিবীর যে চক্করটায় ঘুরে এই পুরো চক্করটা সে 2 বার দেয়। তাহলে ওইখানে যে চক্করটা, যে মেশিনটা ফাংশন করে, এ যদি মিস করে, তখন এই যে বাকি রবট যে আছে, বাকি যে স্যাটেলাইট, সে কি করে আবার এর জায়গা দখল করে। এরকম ভাবে একে নেট করে সাজানো হয়েছে যাতে এই যে কক্ষপথে যে ঘুরে এই কক্ষপথ ঠিক থাকে। তাহলে ও যদি কোনো কারণে মিস করে, পরের রবট কিন্তু পরের পরের চক্করে, মানে অন্য আরেকটা রবট তো, ও তো 2 চক্কর দিতেছে, তো দিতেছে, এটা যখন প্রথম চক্কর দেয় 1 সেকেন্ড পরে ছাড়ে, তাহলে পরেরটা যদি আবার 1 সেকেন্ড পরে চলে, তাহলে তো ওর কাছাকাছি এটা ঘুরতেছে। তো ওই স্যাটেলাইটের ঘড়িটা যেটা ব্যবহার করছে তার নাম হচ্ছে ন্যানো সেকেন্ড। কি? ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড। আমরা যখন গ্লোবাল নিয়ে পড়ালেখা করছি, জিপিএস গ্লোবাল নিয়ে, তো ওই সময় আমরা এটা জানতে পারছি যে এটার নাম হচ্ছে ন্যানো সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তারা কত ভাগ করছে? 100 ভাগ। এই 100 ভাগের 1 ভাগ স্টপাস দেখবেন, ওই যে ঘড়ি আপনার মোবাইলে দেখবেন স্টপাস আছে, সেখানে পাইবেন সেকেন্ডের ফয়সালা, মানে সেকেন্ডারে ভাগ করছে 100 ভাগ। ওই 100 ভাগের 1 ভাগে কত ভাগ করতে পারবো বলেন? একটা সেকেন্ডের মধ্যে তো কোনো খানাই নেই, তারপরে আবার এটার 100টা ভাগ করছে স্টপাসে, যেখানে দৌড়বিদরা দৌড়াইলে কত সেকেন্ড কত ইয়াতে দৌড়ায় সেটা রেকর্ড করে। কিন্তু আলোর গতি রেকর্ড করার জন্য তার এই ঘড়িতে কাম বাজে না, বুঝছে? না, তাহলে সেই ঘড়িটা কি? এটা ন্যানো ঘড়ি। স্যাটেলাইটের ঘড়িতে ফাংশন করে এটা। হ্যাঁ। তো স্যাটেলাইটের এই ন্যানো ঘড়িটা ফাংশন করে কত সেকেন্ড? পার সেকেন্ডে 100 ভাগের 1 ভাগ। ওইটারে কতটুকু ভাগ করছে তাহলে বলেন? অনুমান করে বলেন। কি অনুমান করবো স্যার? যে- 1 সেকেন্ড তো দেখা যায় না, এরকম একটা না, ব্যাপার। একটা সেকেন্ডে তারা 100 ভাগ করছে, এটা তো আরো দেখা যায় না। দেখা যায়? না, স্টপাস লাগাই দেখছেন কোনো সময়? স্টপাস চিনেন? এখানে আছে, আমি না, দেখাইতে পারবো স্টপাস। এটা স্টপাস আমি এখানে পাবো কোথাও? সার্চ দিলে পাওয়া যেতে পারে গুগলে। গুগলে সার্চ দিই, কারণ দেখানোর জন্য। এই যে স্টপওয়াচ পাইছেন? জি স্টপওয়াচ টাইমার, স্টপওয়াচ অনলাইন, এই স্টপওয়াচ টাইমারে দিই, ঠিক আছে? দেখি কি আছে। এই যে দেখছেন 1 সেকেন্ডে তারা 100 ভাগ করছে, এই যে দুইটা। 1 সেকেন্ডে কত ভাগ করছে? 100। 2 ভাগ করছে, মানে কি 199 পর্যন্ত যাবে। 3 ভাগ তো আনে হয়েছে। না, আচ্ছা, তাহলে স্টপওয়াচের নমুনা হয়েছে এই জায়গায়। আচ্ছা, এই যে দেখেন, এটা দেখছেন? হুম, এটা কি এর ঘর? এই দুইটা কিসের ঘর? হ্যালো? প্রথমে মিনিট, পরে সেকেন্ড, তারপরে আপনার এটাকে কি বলে? সেন্টি সেকেন্ড। বুঝতে পারছেন? তার জি মানে সেকেন্ডে তারা 100 ভাগ করছে। 1 মিনিট, মিনিটে হুম, মিনিটে গেছে কত? 1 সেকেন্ডে আইছে 1 ঘন্টা। তাহলে এই সেকেন্ডে আবার তারা ভাগ করছে, ভাগ করে কি কি এটার নাম কি দিছে? সেন্টি সেকেন্ড। সেন্টি সেকেন্ড। এখন সেন্টি সেকেন্ডের একটা সেকেন্ডে, এক সেন্টি সেকেন্ডে কতটুকু ভাগ করা যাবে? আর এই পৃথিবীর ঘড়িতে এটা নেই। এটাকে ভাগ করছে 10,000। কত ভাগ? 10,000 10,000 সেন্টি সেকেন্ডে। সেকেন্ডে না কিন্তু, সেন্টি সেকেন্ডে। সেন্টি সেকেন্ড। আমি নতুন 10,000। দেখলাম সেন্টি সেকেন্ডের নাম তো জানতাম না, স্টপওয়াচে হুম, ব্যবহার করে আজকে দেখলাম, আপনারা দেখাইতে যায় বুঝলাম। তার মানে সেন্টি সেকেন্ড বলতে একটা সেন্ট আছে, সেকেন্ড আছে। এই সেন্টি সেকেন্ডে তারা 10,000 ভাগ করছে, যেটা ওই ন্যানো, সেন্টিমিটারের মতোই নাকি স্যার এটা? যেটা ন্যানো ঘড়িতে ব্যবহার করা হয়, ন্যানো সেকেন্ড, যেটা দ্বারা আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল তা মাপা সম্ভব। তাছাড়া ওই সেন্টি সেকেন্ডে এত ভাগ না করলে, মধ্যে সেন্টি সেকেন্ডের মধ্যে মার্কেটের কত দূর যাবো? সে তো 1,86,000 মাইল গেছে গা সেকেন্ডের মধ্যে। সেন্টি সেকেন্ডটা ভাগ করাটা সম্ভব না। 100 ভাগ করছে, যখন এটা 10,000 ভাগ করছে, এবার তুমি যাও কোন জায়গায় পড়বা? 100-র মধ্যে পড়তে পারবা না,
100 পরে 1000 এরই মধ্যে তোমাকে পড়তে হবে 1000। এই 1000 মধ্যে 10 ফিগার বসাই দিছে, ফিগার 10 বসাই দিছে। এবার 10,000 ভাগ দিয়ে ওটা গেছে মাপা সম্ভব হচ্ছে। কত পরিষ্কার? জি তাহলে 1 সেকেন্ডে 10,000 ভাগ করছে, এটা বুঝতে পারলাম। কারে ভাগ করছে? সেন্টি সেকেন্ডে, ছোট্ট সেকেন্ডের ভাগে। তাহলে ন্যানো সেকেন্ড বুঝলাম আজকে। তাহলে আমরা যখন এখানে মাল্টিপারপাসে এই ঘটনায় আসি, তাহলে আমাদেরকে ন্যানো ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ন্যানো একটা ক্যালকুলেশন। একটা পয়েন্ট ছুটে যাবে তা পারবে না। যদি পারে তাহলে আমরা কি গবেষণা করব? পারবে না। আমি যখন একটা স্ট্যাটাস দিলাম যে 100% গোল্ডের যে রেজাল্ট, সেখানে সেকেন্ডেরও ফয়সালা ভুল হয় নাই, সেন্টি সেকেন্ডের ফয়সালাও ভুল হয় নাই। মানে একটা পিপস পিপিটিক্স কোনো ভুল নেই, সেম। এত নিখুঁত পৃথিবীতে আমি প্রথম। যদি নোবেল দেওয়া লাগে তাহলে খুঁজে বের করে আমার দিতে হবে কে প্রথম এই ন্যানো ন্যানো চিন্তা ভাবনা করে বের করছে। না ঘটনা সত্য না মিথ্যা বলে? সত্য স্যার। পৃথিবীতে কে প্রথম এই জিনিস আবিষ্কার করছে? তখন কিন্তু এই মোস্তফা এফেক্সের নামটা উঠে আসবে। হয়তো আপনি দিবেন না, আমি দিব না, কুদরতি বাড়িয়ে দেবে। কারণ এই ধান্দা তো আর কারো মাথায় আয় নেই যে ন্যানো ন্যানো পিপস বের করতে হবে। আমি যে ক্যালকুলেশন দেবো আমার ক্যালকুলেশন ন্যানো। হ্যাঁ, পৃথিবীতে আমি থাকবো না, এটা সত্য, কিন্তু আমার ধারণা পৃথিবীতে থাকবে, এবং আমার ধারণা দিয়ে পৃথিবীতে এই লাইনের যারা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার হবে তারা আমার ধারণার উপরে লেখাপড়া করতে হবে। উনি কিভাবে এগুলো ঠিক আছে, এই যে আমার ভিডিওগুলো দিয়ে যাওয়া, এগুলো কি হয় জানেন? এগুলো একটা সময় মার্কেটে যারা গবেষণা করবে তাদের জন্য কাজ করবে, ফাংশন করবে। ঘটনা সত্য না? সত্য। তাহলে আজকে আমরা ন্যানো সেকেন্ড শিখলাম, বুঝলাম। ন্যানো আমাদের ক্যালকুলেশনটা হবে ন্যানো ক্যালকুলেশন। কথা পরিষ্কার? জি আমাদের সামনে দাঁড়ানোর মতো লোক থাকবে না, চিন্তা বাইরে থাকবে মানুষের। কারণ আমরা ন্যানো ক্যালকুলেশন দিয়ে দেখেছি মার্কেটে একেবারে, মানে শুক্রবারে আপলোড করছি, তারপরে শনিবারে রবিবারে যাই আমরা ট্রেড নিছি, সেই ট্রেডে ওই জায়গায় গেছে, এন্ট্রি নিয়ে প্রফিটে ঢুকছে, সারাদিন চলে গেছে। পরের দিন আবার আমরা ভিডিও করে দেখাইছি, পরের দিনও এন্ট্রি নিছি। তার মানে ন্যানো ক্যালকুলেশন করে আমরা ওই যে 4D ক্যালকুলেশন যেটা দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, সেই ক্যালকুলেশনই কিন্তু আমি ন্যানো ক্যালকুলেশন দেখেছি, যা 4D ক্যালকুলেশন হিসেবে আমার কাছে পরিচিত। সেটাতে আছে ন্যানো ক্যালকুলেশন। আর ন্যানো ক্যালকুলেশন যদি সঠিক থাকে তাহলে আমাদের প্লাস এবং ইনটু এবং গুণ ভাগ এই সবগুলো রেজাল্ট এক হতে হবে। যদি এক না হয় তাহলে আমাদের ঘাপলা আছে কোনো জায়গায়, সেটা খুঁজে বের করতে হবে। ব্যাপারটা সেই জায়গায়। তো আলহামদুলিল্লাহ, যে আজকে পর্যন্ত আমরা বুঝতে পারলাম ন্যানো আসলে আমাদের তার ইন্ডিকেটরের মধ্যে আপনার তিনটা সিস্টেমের রেজাল্ট তিন জায়গায় সেম সেম আলাদা আলাদা দেখাবে এরকম। ইয়েস, তিনটা রেজাল্ট যদি আলাদা না দেখায় তাহলে সঠিক হলো কিনা। আমরা তিনটা রেজাল্ট হুম 3 দিনে ক্লাস নিচ্ছি, 3 দিনে বুঝাইছি। সেটাকে হুম একটা রোবটের ভিতরে একভাবে আসবে। আমরা দিচ্ছি একটা সেল ক্যান্ডেলের উপরে ক্লাস নিচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস একটা সেল ক্যান্ডেলে কিভাবে ফিউচারে এই সেল ক্যান্ডেলটা এস্টাবলিশ হলো তা আমরা ক্যালকুলেশন করে দেখছি। কিন্তু এখন আমরা যেটা করব, এই ক্যালকুলেশনটাকেই আমরা রোবটে ঢুকাইলে হবে কি, আমরা সেলে নিচ্ছি, এমনি ঘুরে যাবে এটা বাইতে। তাহলে কি হবে? আমরা বাই ক্যালকুলেশন একটা পাইলাম, তার মানে আমরা থিওরি সেন্স। এবার যদি আমরা আদেশ দিই, আমাদের আরো এই রোবটে আর আমরা কাজ করব না, আমরা তখন ট্রেডিং রোবটে কাজ করব। কারণ ট্রেডিং রোবটকে আমরা আদেশ দেব, সেই আদেশ অনুযায়ী সে ট্রেড নেবে। তার মানে আমরা সেল ক্যান্ডেলে যদি এটা পাই, আমরা বাই ক্যান্ডেলে একটা ট্রেড নেব, এটা পাইলাম। এখন যদি সেল ক্যান্ডেলে পাই আমার সেলে বড়, তাহলে আমরা বাই ক্যান্ডেলেও পাবো সেলে বড়। এখন সেলে যদি ছোট হয় আদেশটা ঘুরিয়ে যাবে, সেলে যদি ছোট হয় তাহলে এই ঘটনা ঘটবে সেল ক্যান্ডেলের বেলায়। বাই ক্যান্ডেলের বেলায় সেলে যদি ছোট হয়, তার মানে 6টা রকমের আদেশ আমার দেওয়া লাগবে। 4টা স্টাইল হলো নর্মাল, আর 2টা হলো ছোট বা বড়। ছেলে এবং মেয়ে, ছেলে ছোট 2 স্টাইল, মেয়ে বড় 2 স্টাইল। মানে এই সবগুলা ইন্ডিকেটরে মাপজুপ করে সেটা সে রেজাল্ট দিবে সে রেজাল্ট দিবে অটোমেটিক। ছয়টা আদেশ। তাহলে আদেশ 6টা আমার একত্রে দেওয়া লাগবে। তাহলে প্রথম ক্যালকুলেশনটা আমার এই ইন্ডিকেটরে দেখা এবং বোঝা। সেকেন্ড পার্ট হলো এই ইন্ডিকেটর অনুপাতেই আমরা একটা রোবট বানিয়ে আগে চেক করে দেখা যে সে কতটা ট্রেড নেয়। তারপরে আমরা ওইভাবে আদেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আমার তো ক্যালকুলেশন দেওয়া আছে, শুধুমাত্র আদেশটা ঘুরিয়ে দেওয়া, ছেলে বড় না মেয়ে বড়, এগুলো আদেশটা আমার একটা ভাবে লেখা আছে। আমি এগুলো সব একখানে পিন মেরে রাখতেছি।
মানে এই কোডিং এর যে চিন্তা ভাবনা এটা, তো সেখানে আদেশগুলো লেখা আছে। তো কিভাবে কিভাবে আদেশ দেবো সেগুলো ওই সব বলে দিলে এক একটা এডিটে এক একটা আমরা রেজাল্ট দেখতে পাবো একই ঘটনার উপরে। কারণ আমরা যদি চিন্তা করেন, আমি একদিনের উপরে গবেষণা করব, একদিনের ক্যান্ডেল নিয়ে গবেষণা করছি বর্তমানে একটা ক্যান্ডেল। এখন আমাদের প্রফিট রেশিওটা কেমন হবে? আমরা তো এখনো গল্প খাইনি, সব গল্প মানুষের কাছে গল্প না যে ওরা পারবে না, ঠিক আছে আমরা পারিনি, কিন্তু চেক করতে তার সমস্যা নেই আমাদের। না আমাদের চেক করার জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার সব ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে এখন আছে চেক করার। আর্থিকভাবে কোন, মানসিকভাবে কোন, মেশিনগতভাবে কোন, সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে এখন স্বয়ংসম্পূর্ণ করছে চেক করার মতো জি মানসিকতা আছে, পারবো। তাহলে আমাদের কাজটা কি? ওই অনুপাতে এই রোবটকে দেখে ওই রোবটে আমার চলে যাওয়া, এবং এই রোবটে ম্যানুয়ালি ভাবে আমরা আগের যে রোবট ছিল এটা সমস্ত কিছু পরিবর্তন করি, পরিবর্তন করে নতুন রোবট স্টাইলে, আমাদের ট্রেডিং রোবটের স্টাইলে বর্তমান আমার ইন্ডিকেটর রোবটকে ওইভাবে প্রস্তুত করা, যাতে ইন্ডিকেটর রোবটটা ওখানে যায় এবং ইন্ডিকেটর রোবটটাকে এডিট করা। ওইখানে যায় জন্য আমি রোবট এডিট করতে পারি, কারণ আমি রোবটের আদেশ দেব। আমাদের সিকিউরিটি ক্লাসিফিকেশনের মধ্যে এটা থাকবে যে রোবটের আমি আদেশ দেব, আমি কয় নম্বর রোবটের আদেশ দেবো এটা হলো আমার ব্যাপার, ম্যানুয়ালি দেবো, আদেশ দিয়ে ছেড়ে দেবো। কারণ প্রফিট রেশিওটা আসে 1 ঘন্টার একটা ক্যান্ডেল স্টিকে যদি আমি 5 পিপস করি, 1 ঘন্টার একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে তো কত পিপস থাকে হাই টু লো পর্যন্ত, কারণ আমরা তো নিচে 1 ঘন্টার ক্যান্ডেলে তো আপনার 5 পিপস আপনার বলে একটা 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আপনার মিনিমাম 50 থেকে 100 পিপস আপনার দরকার নাই, 50 আমি পিপস শুধু আপনাকে উদাহরণে বোঝার জন্য ক্যালকুলেশনে আসি, মানে অঙ্কটা জি দেখাই। কারণ এমন কোনো হুম ক্যান্ডেল পাওয়া যায় না যে ক্যান্ডেলে 5 পিপস নেই, কথা বুঝছেন না? 5 পিপস মানে মনে করেন হাই টু লো, কারণ মার্কেট ওপেন হয়ে নিচে নামবে, আমরা নিচে এন্ট্রি নেব, নিচে থেকে হাই পর্যন্ত যাবে, এই সুইংটা আমরা নেব। আমরা ওপেন টু লো এবং হাই টু ক্লোজ এটা আমরা নেব না, আমরা অনলি ফর নির্যাসটা নেব, টোটাল সুইংটা উপরের থেকে নিচ হুম, পর্যন্ত। আর এই যে মাঝখানে যে ছেলে আর মেয়ে, এখানে আমরা কোনো ফাংশন করব না। তাহলে আমি 5 পিপ যদি ধরি, কথাটা বোঝার চেষ্টা করি, কত পিপ? 5 পিপস এখন একদিনে কয়টা ক্যান্ডেল? 24টা কত পিপস হলো? 120 120 পিপস। 120 পিপস হইলো আমার একদিনে। এবার ফিল্ডে আসেন, আমি 10টা পেয়ারে দেব। কয়টা পেয়ারে? ইন্টু 10টা 10 কত হয়েছে? 1200 পিপস $100 10 সেন্টের ট্রেড দেব। কত ডলারে? কত? $100 10 সেন্ট 10 সেন্ট $100 10 সেন্টের ট্রেড দেব। হুম কথা বুঝতে পারছেন? তাহলে জি আমার একদিনে $1000 দিচ্ছে কিনা? জি কারণ আমি $100 2 দিনে 1000 বানিয়ে দেখাইছি না? জি কথা মিথ্যা ছিল? না স্যার আমি $3 দিয়ে দেখছি। ঘটনাটা এরকম করতে হয়, অর্থাৎ আমাকে পেয়ার শিফট করা লাগে। 1000 বানাইতে গেলে আমি একটা পেয়ারে পারি না, কিন্তু আমি গোল্ডে নিছি, জিবিবিতে নিছি, আবার ইউরোতে, দেখছেন না 3টা পেয়ারে ছিল তো নাকি? জি স্যার তাহলে আমার পেয়ার শিফট করতে গেলে যখনই আমি পেয়ারে যাব, তো আমার 10টা প্রথম আমার যে কোনো একটা পেয়ারে ট্রেড নেবে, হুম সবগুলোর একলগে ট্রেড পাবে না, পাবে? না স্যার পাবে না। প্রথম একটা ট্রেড পাইলেই 10 সেন্টের 5 পিপস করে একদিনে সে গেল। তাহলে হুম আমাদের এক সপ্তাহ যে রেজাল্টটা আসবে ইন্টু 5, আমরা 5000 6000 পিপস আমরা অটোমেটিক্যালি পাইতেছি শুধুমাত্র 1200 5 ইন্টু পিপস 5 প্রফিটে। অঙ্ক করার মূল ভ্যালু হচ্ছে আমরা শুধু 5 পিপস প্রফিটে। আমার রোবট যদি রোবট কাজে যাও, আমি যে আগে রোবট বানিয়েছিলাম তাতে এটা কি স্যার আপনার ওই যে অটো নিয়ে নিবে না ওই যে বড় অটো বড় নেবে, রোবট অটো নেবে। আপনার ট্রেডিং এ যেতে পারবেন না, আপনার তো সময়, আপনি শুধু ইয়াটা ফিক্স করে দিবেন, কোন কোন পেয়ারে আপনি সেট করে দিবেন রোবটকে, আদেশ মানে পেয়ার সেট করব আমি করবে কত না 100 তখন পিপস। সে রোবট অটোমেটিক ক্যালকুলেশন অনুযায়ী সে নিতে থাকবে যদি রোবট মনে করেন যে 5 পিপসের নিচে থাকে, সে ট্রেড নেবে না, এসএল খাওয়ার জি সম্ভাবনা আছে, রোবট ট্রেড নেবে না। হুম এখন বাড়বে ব্রেক ইভেন, যদি কোনো ক্যান্ডেল 1 ঘন্টার ক্যান্ডেল যদি আমার 5 পিপসের বেশি হয়ে যায়, উপরের দিকে যাইতে থাকে সুইংয়ে, হুম তখন সে কি করবে? 1 পিস বেশি গেলে 1 পিস ব্রেক ইভেন, 1 পিস বেশি গেলে 1 পিস ব্রেক ইভেন, এইভাবে সে উপরে যাইতে থাকবে। সেক্ষেত্রে আমার পাশের জায়গায় কোনো কোনো ক্যান্ডেলে 10 হইব, 20 হইতে পারে, ব্রেক ইভেন যেতে, মানে যত মার্কেট উপরে উঠবে ব্রেক ইভেন তত উপরে চলে যাবে অটো। এটা আমি যে আগের যে রোবটটা আমি টেস্টিং করছিলাম সেটাতে আমি এটা দেখেছি। এখন যদি দেখি যে 5 পিস দেবো, তাহলে আমি ওইখানে লিখতে পারবো যে পার পার
ট্রেডে 5 পিস প্রফিট থাকলে রবার্ট নিবে, নাহলে নিবে না। আমি যদি বাড়াইতে চাই তাহলে ওখানে লেখা যাবে 10 পিস, 2 পিস, 5 পিস। আমি যদি 1 মিনিটে যাই, আমি যদি 2 পিস দিই 1 মিনিটে, তাহলে আমার পার ডেতে কত আসতেছে। অঙ্ক তো একটা ক্যান্ডেল নিয়ে, খেলা তো এবার তো খেলা হয়েছে এক ক্যান্ডেলে। তার মানে আমরা জি প্রফিট রেশিও বের করতে পারবো একটা ক্যান্ডেল থেকে, তো আমরা সমস্ত কিছু আইডেন্টিফাই করতেছি। এক্ষেত্রে আমাদের কি হবে, ছেলে মেয়ে বড় ছোট নিয়ে আমাদের 5 একটা লাগবে, আমাদের গ্যাপ ট্যাপ এগুলো তো রবট দিয়ে সে বের করে নেবে। এই রবটকে আমরা ওইখানে ম্যানুয়াল আদেশ দিয়া ক্লিক করে বন্ধ করে ওকে করে দেব। কেসটা বুঝছেন? তাহলে আমাদের রবটটা এই জায়গায় এরকম হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের ট্রেডিং রবটের কাজ দিয়ে দিছি, এবং ট্রেডিং রবটটা আসবে, আসার পরেই আমরা ম্যানুয়ালি এটাকে পরীক্ষা নিরীক্ষা করব। একটু সময়ের ব্যাপার, তবে এই সময়টা খুব বেশি দিন হবে না, কারণ এখন তো খালি পরীক্ষা, কোনো কাজ বাকি নেই। যা কাজ ছিল আমরা ন্যানো ক্যালকুলেশন দেখেছি, ন্যানো ক্যালকুলেশন করে যাকে দেখাইছি, এমন না যে আমি হাইড করে আমি কাউরে দেখাই, এমন না। কথা পরিষ্কার বুঝছেন? আমার যে জি ক্যালকুলেশন, এটা কেউ জানে না, এটা ভালো কথা, কিন্তু যদি কোনোদিন কেউ জানার চেষ্টা করতে চায়, তখনই আমার নামটা উঠে আসবে অটোমেটিক্যালি। এটা কেউ ইচ্ছা করলেও সে নিজের নামে কইতে পারবে না যে আমি বানাইছি। বানাইতে গেলে তার বানানোর যন্ত্রপাতি, তার আইডিতে এরকম কোনো প্রুফ বা প্রমাণ পৃথিবীতে তার ওয়েবসাইটে নেই, আছে? না না, ওই মার্কেট একটা মাস একটা ট্রেন্ডে চলে, এই এক মাসের মধ্যে সে বিভিন্ন জায়গায় ট্রেড নিয়ে বাইতে থাকতেই পারে, কিন্তু মার্কেট কোথায় যাব, কোথা থেকে আর যাবে না, নামবে। এই যে গোল্ডে ঘটনা বলছি না, 31 টু 1 তারিখ থেকে নামতে থাকবে মার্কেট, এতই নামবে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে গোল্ড চলে আসবে। বলছি না আমি একদিন, বলছেন জি পোস্টে আইডিতে পোস্ট করা আছে। তো আমি 1 তারিখে যে মার্কেট নেমে যাবে সেটা আমি বললাম কেমন, ওই সপ্তাহ আগে, আরো 5 দিন আগে আমি কেমনে বললাম, 4 দিন পর মার্কেট উঠবে, কত পর্যন্ত উঠবে তা আমি সীমারেখা দিয়েছি। যদি বেশি উঠে কতটুকু উঠবে তা বলে দিয়েছি, যে এই কাম হইলে এতটুকু উঠবে, ঠিক ওই কাম হয়েছে অতটুকু উঠছে। আমি ভিডিও করে সেটা দেখাই রাখছি যে কতটুকু বেশি উঠছে, আবার কোন জায়গা থেকে নামবে, কতটুকু নামবে সেটা বলে দিছি। আমি এক সপ্তাহটা বলি না, আমি টোটালটা বলে দিচ্ছি একবারে, কেমন পর্যন্ত নামতে থাকবে, ওই জায়গা না যাওয়া পর্যন্ত যেখানে আমি ফিগার দিচ্ছি। কেন দিচ্ছি এটা অঙ্ক করি, যে ন্যানো ক্যালকুলেশন, এটা আমি নিজে থেকে বানিয়ে গোল্ড, তাহলে গোল্ড উপরে গেল না কেন? এই যে জাতি কত কিছু কইছে, উপরে গোল্ডের দাম এই হবে, যে উঠছে, এই যে আগের লাইন ব্রেক করবো, পৃথিবী কত কিছু কইতেছে না, কয় নাই? সেখানে আমার ক্যালকুলেশনই এখনো বাস্তবায়ন রয়েছে না, রয় নাই? রয়েছে হ্যাঁ, রয়েছে। জি তো এটা ন্যানো ক্যালকুলেশন, ওর ক্ষমতা নাই। আপনাকে গত সপ্তাহে কি বলছিলাম, যে মার্কেট এই সপ্তাহে ওপেন হয়ে কোনো কথাবার্তা ছাড়া এই লোয়ার লাইন ব্রেক করবে না, বলিনি? বলছেন কেন বেশি, কেন নামবে সেটার যুক্তি বাবা সিং বড়, হ্যাঁ, কেন নামবে? মার্কেট নামার কারণ হচ্ছে তার বাবা সুইং বড়। বাবা সিং বড় ছিল, তো বাবা সিং তো ডাইরেকশনটা নিচের দিকে, সেল ডাইরেকশনে ছিল না, তো বাবা সুইং নিচে, তার মানে প্রথমে সে আগে নিচে নামবে, তারপরে কি পাওয়ার উঠবে এটা পরের ব্যাপার, আগে নামতে দেন মার্কেটকে, নাকি বলি নাই? তো জি এই যে ন্যানো, আমরা ওই ক্যালকুলেশনে কিন্তু যাইনি, গেছি আপনাকে ক্যালকুলেশনে নিতে জানি, শুধু বলছি যে দুনিয়া ধ্বংস হয়ে যাক, মার্কেটটা ওপেন হয়ে কোনো কথাবার্তা ছাড়া এই লোয়ার পয়েন্ট ব্রেক করবে, কতটুকু করবে, বাবা সুইং যতটুকু বড় এতটুকু আগে নামবে, তারপরে গ্যাপ স্যাপ যা আছে এগুলো লতালিঙ্গু লেজ লাগাবে, মাপার দরকার নেই, কইছি না মাপার দরকার নেই, তাহলে অপেক্ষা করেন, জি দেখেন, দেখছেন না? নাকি আমার মাপ যোগ করা লাগছে? না স্যার অভিজ্ঞতা এতটা স্ট্রং আপনাকে করতে হবে, মানে বাবা সুইং বেশি না ছেলে বড় না মেয়ে বড়, দেখার সাথে সাথে কল্পনা করতে হবে যে মার্কেটটা কোন দিকে যেতেছে, তারপরে সেই জায়গা থেকে আমরা ওই জায়গায় যাবো, ওইখান থেকে ট্রেড নেব, বয়া থাকবো কুইকার মতো পেন্ডিং দিয়ে, আমরা তো আর এমনি চাই থাকবো না, এমনি হ্যাঁ পেন্ডিং থাকবো। পিঁপড়ার মতো বয়ে থাকবো পেন্ডিং দিয়ে, পেন্ডিং অর্ডার ওখানে আমরা যে করে ট্রেড নিছি সবটি পেন্ডিং এ নিছি না, দেখাইছি না যে জি পেন্ডিং মার্কেট জি যাবে। জি আপনি মার্কেট কোথায় যাবে যদি জানতে পারেন, তাহলে তো আপনি জ্যোতিষ বাবা। আমার একজন কেউ ছিল না, এলিয়ান বাফার, নাম শুনছেন না? এলিয়ান বাফার কি বলছে, সুইং এর ভিতরে, একটা সুইং এর ভিতরে যা কিছু আছে, এটা যদি কেউ বোঝে এবং আইডেন্টিফাই করতে পারে, তাহলে সে ফার্দার সুইংটা বলতে পারবে, এবং সে হবে ফরেক্সের জ্যোতিষ বাবা। 70 বছর তিনি ডাটা কালেকশন করছেন, তিনি গভর্নর ছিলেন, ডাটা কালেকশন করে লাস্টে কি কইছেন, সে বলে গেছেন যে এটা ম্যাথমেটিক্যালি চলে, আসলে এটা ডাটায় চলে না। তাহলে সে পৃথিবীর সব দেশের ব্যাংক স্টেট নিছেন, ওই ব্যাংকে এত টাকা, সেই ব্যাংক এত টাকা জমা দিছে, এত লোন হইছে, এত হুট করে এখন নেমে গেল কা, আজকে জমা দিল নেমে গেল কা, বা আজকে সব উড়াইলো তাও নেমে গেল কা, তার মানে তখন সে বলে গেছেন যে এটা
এই সেলার বায়ারের ফয়সালা না, কারণ সেলার বায়ারের ব্যাংকের কোনো লিঙ্ক ফরেক্স মার্কেটের প্যানেলের সাথে আছে, কোনো ব্যাংকের লিঙ্ক আছে, তাহলে নিউজ কিভাবে ফাংশন করবে বলেন? মানে প্রথম প্রশ্নটা জাতিকে আপনি করতে পারেন নাই, আমি করে থুই গেলাম, এই মেসেজ তো জাতি দেখবে যে কোনো ব্যাংকের লিঙ্ক এই ট্রেডার প্যানেল ফয়সালার সাথে নাই। এখন আমাদের বাংলাদেশ কত টাকা নিল বিশ্ব ব্যাংকে থেকে, আর বিশ্ব ব্যাংকের একটা লিঙ্ক এখানে নেই, আছে? এটা না। এমন ভাবে এস্টাবলিশ করছে, এটা একটা চলন্ত ম্যাপ। আল্লাহর আবিষ্কার, মানে আল্লাহর মানে অনুগ্রহের মধ্যে সবচেয়ে সুন্দরতম অনুগ্রহ এবং দামি অনুগ্রহ হয়েছে সময়, সবচেয়ে মূল্যবান। সময়ের পরে যদি কোনো কিছু থাকে তাহলে দিয়ে সংখ্যা। আল্লাহ পাক বলছেন, এটা আমার কথা না, তাহলে সংখ্যা, এই সংখ্যা সংখ্যা তথ্য হয়েছে আল্লাহর দ্বিতীয় নিয়ামতের মধ্যে উন্নত নিয়ামত। কথা বুঝতে পারছেন? জি। সেই নিয়ামতের এই একটা জায়গা হয়েছে, একটা অঙ্ক আছে, এটা হলো ম্যাথ, মানে এখন আমি এমনি এমনি চলবো, চলার পরে যা হইব পরের দিন আবার এমনি এমনি চলবো, টোটালি আমি হুম। নিচে যাবো, আবার নিচে গেলে আমি টোটালি উপরে উঠতে থাকি। যদি এটাই না হইতো তাহলে ফরেক্স মার্কেটের কথা হইতো না, পুনরায় সে আবার এই জায়গায় আসবে। হয়তো আপনি আপনার জীবদ্দশা এখন ট্রেডার প্যানেল দেখেন, মার্কেট একবার উপরে গেছে, আমরা যখন ইউরো এইচডিতে প্রেডিকশন করছি 4 বছর আগে, তখন বলছি ইউরো এইচডি 0 পয়েন্টের নিচে নামবে, আমি বলছি, তখন আমার আইডিতে পোস্ট আছে, তখন সবাই আমারে বহুত কিছু বলছে, কিন্তু যখনই ইউরো এইচডি তিনের নিচে নেমে গেল 2-এর কাছাকাছি, তখন কইতেছে আচ্ছা এটা তো ইউক্রেনের যুদ্ধের জন্য এরকম হইলো, করোনা ভাইরাসের জন্য এরকম হইলো। কিন্তু আমি যে করোনা ভাইরাস এবং ইউক্রেনের যুদ্ধের আরো এক বছর আগে ডিক্লেয়ার দিলাম ম্যাথমেটিক্যালি, আমি ওখানে লিখছি যে ম্যাথমেটিক্যালি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ইউরো এইচডির ভবিষ্যৎ এরকম, যখন ওইখানের প্রেসিডেন্ট যখন চলে যাবে তখন ইউরো এইচডি মানে মানে ইউএসডির ক্ষমতা কমে যাবে, তখন বাড়া শুরু করবে, তখন ট্রাম্পের ক্ষমতা থাকবে না, আমি স্ট্রেটলি বলছি তৎকালীন আমার পোস্টে। চেষ্টা বুঝছেন তো? হুম। এই এই কথাও আবার 2 বছর পরে আপনার কানে ঢুকবে, তো স্যার তো তখন বলছিলেন গোল্ড আর উপরে উঠবে না, বাবা সুইং বড়, এই সময় বলছিলেন নিচে নামবো, এখন আর উপরে উঠতে পারেই তো না, বাবা সুইং যে বড়, এখন মূল বাবার উপরে তো আর তুমি যাইতে পারবে না, পারবা? না। যাইতে পারছে? সেই সপ্তাহ থেকে আজকে পর্যন্ত মূল বাবার উপরে যাইতে পারছে? সে তো নিচেই কভার করে পুরো করতে পারতেছে না। ডাইরেকশনটা এমন বানাইছে, ভিতরে ফুললে আরো মোটা হয়েছে, বোমটা যখন ছাড়ছে, আপনি এখানে একটা বোতলের মধ্যে গ্যাস ঢুকাইলেন, ছোট্ট ছিদ্র করে দিলেন, গ্যাসটা কি পিছনের দিকে যাবে না সামনের দিকে যাবে? সামনের দিকে। ছিদ্র যেদিকে থাকবে। হুম। আচ্ছা, প্রশ্ন আপনার কাছে এখন, একটা ঘোড়া, আপনি দেখছেন জীবনে ঘোড়া? দেখছি স্যার। আচ্ছা গুড। একটা ঘোড়ার লেজ আছে, লেজটা কোন দিকে বলেন? লেজটা পিছনের দিকে। পিছনের দিকে। এত সুন্দর কথা আমি আগে কোনোদিন শুনিনি। লেজটা হইছে নিচের দিকে, পেছনের দিকে না। লেজটা কোন দিকে? নিচের দিকে। লেজ কি পেছনে আছে? পেছনে থাকতে হলে ডাইরেকশনটা কি? ঘোড়ার লেজের ডাইরেকশন কি? এমনি খাড়া থাকলে এদিক দেখাও, উপরে থাকলে উপরে, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে আছে? আপনি পেছনে বানাইলেন কেমনে? নিজ দায়িত্বে আমার বলেন। আমি ভুল না আপনি ভুল, কোনটা বলেন? মানে লেজের অংশটা পিছনে কিন্তু ডাইরেকশন নিচের দিকে। লেজের অংশ পিছনে, ডাইরেকশন কোন দিকে? লেজটা কোন দিকে আছে? আমার প্রশ্নটা তো লেজের অংশ কোথায় এটা বলা হয় না, আমি কি বলছি? লেজের ডাইরেকশনটা কোন দিকে? লেজটা কোন দিকে আছে? লেজটা নিচে। কোন দিকে আছে? নিচে স্যার। নিচের দিকে। নাকি সন্দেহ আছে আপনার? না না না। আমি বুঝার সাথে বলছি, এটা মনে করেন গল্প দেখে আপনার বেজ্জতি করছি তা না ভাই, এটা বেজ্জতি করার জন্য বলিনি, এটা জাস্ট পৃথিবীতে অনেকেই এটা জানেন, এই প্রশ্ন যখন শুনবে সবাই কবে যে নিচের দিকে, প্রথমে কো হ্যাঁ ঠিক আছে পিছনে, পরে যখন করছে নিচের দিকে কে, লেজটা আছে নিচের দিকে, আসলে লেজটা পেছনে নাই, তার ডাইরেকশনের ইয়ের পেছনে। অর্থাৎ আমি যদি এখন একটা মনে করেন, আমি এই ধরেন এই কাপটার মধ্যে, আমি এই কাপটার মধ্যে এখানে লাগাইয়া কিছু পানি ঢুকাইলাম এবং বাতাস ঢুকাইলাম, কড়া ভাবে ঢুকে এটা লাগাই দিলাম, এখন এখানে আমি একটা টেরা করবো, এখন যদি আমি এমনি টেরা করি তাহলে এটা উঠবে কোন দিকে? এদিকে যাবে না এদিকে, ডাইনে না বামে যাবে, কোনে যাবে? না আছে এমনি ধরছি, কোনে যাবে? কোন দিকে যাবে? উপরের দিকে উঠবে। বাতাসটা তো উপরের উপরের দিকে। দিকে উঠবে। আপনি যে লাল লাইট উপরের দিকে উঠে যাবো, বাতাস নিচে পড়ে যাবো। যদি এখানে সিদ্ধ, এটা তো কভার দিয়ে লাগাই লাইছি, সিল করছি, হুম। অর্থাৎ হুম। যে কোনো একটা ধরেন ওই যে পেপসির যে ক্যান, আমি বিদেশে পেপসি ক্যানের পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছি, মহান আল্লাহর আশেষ রেহমত। কেন জানেন? এবার শুনেন, এই গল্প না শুনলে এটা বুঝবেন না। আপনি যে একটা পেপসি ক্যান নেবেন, পেপসি ক্যান চিনেন তো? জি। এই পেপসি ক্যান অথবা যে কোনো একটা
স্পিরিটের ক্যান নেবেন, ক্যান নেওয়ার পরে এমনি টান দিয়ে এটা খুলতে হয় নাকি খুলে না, জি খুললে ফুস করে একটা শব্দ হয় এবং হুম, কিছু পানি উপরের দিকে উঠে যায় না, ওঠে না? ওঠে আজকাল বোতলের যে মুখাটার উপরে কিছু পানি উঠে যায়। কিন্তু আমাদের হুম, খেলাটা ছিল বিদেশে যখন গেছি, কম্পিটিশন ছিল যে এই পেপসি ক্যানটা খোলা হবে, কিন্তু পেপসি ক্যানের উপরে কোনো পানি উঠবে না। বুঝেন নাই? জি এখন আমি ফার্স্ট তেরা করে হয়েছিলাম। দিছেন, আপনি তেরা করে দিছেন, হ্যাঁ, তেরা করে দিছেন, বুঝি নাই। আপনি তেরা করে দিছেন। না, তেরা করে দিলে তো পানি নামে যাবো, তা তো পুরাটাই পড়ে যাবো। পানি কোনো অবস্থাতেই পেপসি ক্যান থেকে বাইরেতে পারবে না। ফুস করে বাতাস বেরোবে খালি, কিন্তু কোনো পেপসি বেরোতে পারবে না। এটা যখন আপনার সমান থাকে যে আপনি একটু বাঁকা করে দিবেন, তখন তো এটা ইয়াটা চলে যাবে পিছনের দিকে। পিছনে যাক আর যেমনি যাক, পেপসি খুললেই আপনি দুইটা জি খুলবেন। হুম দুইটা দরকার পড়ে, ওই যে আর একটা দিবেন খাইতে আর আপনি একটা খাইবেন। একটা বেঁকা করে আচ্ছা খুলবেন আর একটা সোজা করে খুলবেন। কিন্তু ফুস করে এটা উঠবেই, ওটার ভিতরে বাতাসটা এমন ভাবে মেশিনে ঢুকানো হয়েছে, বাতাসটা তো বাইরেব, তো বাতাসের চলে হুম তো পেপসি বেরিয়ে যায়, বেরিয়ে না? বাইরে বাঁকা করে রাখেন আর সোজা করে রাখেন, এটা কোনো ইয়ে যে নট ফ্যাক্টর। তো এই ক্যালকুলেশনে আমি তখন এ কথা শোনার সাথে সাথে গবেষণায় মন দিলাম, মনের ভিতর থেকে একটা গবেষণামূলক একটা ভাব নিলাম যে কেন এই পেপসির বাতাসটা উপরে ওঠে, কি কারণে উঠবে, আমি কি করলে এটা, কেমনে খুললে এটা উঠবে না। বিশ্বাস করেন, উপরওয়ালা সাক্ষী, আমি পেপসি ক্যানটা যেমনে রইছে, মানুষ যখন লইছে, পেপসি ক্যানটা যখন লড়ে তখন এটা বুদবুদি এটা ভিতরে সৃষ্টি হয়, এটা লড়লে হুম আমি কি করছি, এটা আস্তে করে যেমনে আসিল এতিমের বাচ্চার মতন এটা এমনি ধরিয়া এমনি আস্তে করে আনছি, লড়তে পারে নাই, কারণ বুদবুদি সমান্তরাল, এখন সে বুদবুদি ভিতরে নাই। যদি লড়ে একটু তাহলে বুদবুদি হইব। হুম আপনি দেখেন এমনি লাড়া দিবেন, পেপসি দেখেন বুদবুদি বড় হয়েছে, ফুলে গেছে হুম না। আবার এটা অনেকক্ষণ এমনি রয়ে গেছে, বুদবুদি নাই, জাস্ট পেপসি ঢুকে আছে, নাই উপরে খালি বাতাসটা। আমি তখন হুম আস্তে করে এটা খুলছি, খালি বাতাসটা বাইরেছে। বিশ্বাস করেন, আমি যদিও $1000 তখন আমি জিতছি বিদেশে, মানে ইউএন মিশনে গিয়ে আন্তর্জাতিক এই খেলা, এই খেলায় আমি জিতছি। সেখানে আন্তর্জাতিক পর্যায়ে আমার তখন একটা ক্যামেরা ছিল, সেই 2000 সালের কথা, সূত্র এটা আছে, কিন্তু তারা ভিডিও টিডিও করে সেটা আপলোড দিচ্ছে অন্য অন্য ওই আর্মির ইয়াতে, বিদেশি আর্মিরা। তো আমি ফার্স্ট হয়েছিলাম। জানতে চাইছে কমান্ডার সাহেব যে সবাই খুললো, কারোর পানি সবারই উপরে উঠলো, তোমারটা উঠলো না, এর ব্যাখ্যা দাও। আমি বলছিলাম এটা গবেষণামূলক ব্যাখ্যা দিতে হবে। তো তার আগে আমি আপনাকে দুইটা কথা, এর আগে মনে আছে আমারে বলছিলেন আপনি, মানে আমার কমান্ডার যে মোস্তাফিজ, রহিমউদ্দিন নামের এক অফিসার খুলে গালি দেয়, তো তাকে এমন একটা থিওরি দাও যেন সে আর গালি না দেয়। তখন আমি আপনার কাছে সময় নিয়ে একটা থিওরি দিছিলাম, কি দিছিলাম মনে আছে না আপনার এই গল্পটা? ফুটবল খেলা থেকে আমি একটা থিওরি চুরি করে আনলাম, যে বড় ধরনের ভুল করলে লাল কার্ড মানে বাতিল, হালকা ভুল করলে হুম হলুদ কার্ড। এই থিওরিটা টাইম না আমি আপনার কাছে কইলাম, ধরেন আপনি রহিমউদ্দিন, আপনি খালি গালাগালি করেন আর গালি দিবেন না, তাহলে কি সূত্র ব্যবহার করবেন, একটা লাল কার্ড একটা হলুদ কার্ড, ছোট্ট করে কাইটা রাখলেন একটা আইডি কার্ডের মতো করে, উপরে লেখলেন বিভিন্ন খারাপ গালি লাল কার্ডে, আর হলুদ কার্ডে একটু নর্মাল গালিটা লিখলেন, এই বেটা তুই ঠিক হয়ে যা, নাহলে ভবিষ্যতে তো চাকরি থাকবো না, বুঝে তাই। এখন যে অপরাধ করছে আপনি এমনি লাল কার্ড দেখালেন, আপনার কি গালি দেওয়া লাগবে? লাগবে নাকি? সে পড়ে নিবে না যে আমাকে বলছে, এই হুম শয়তানের বাচ্চা তুই ভালো হয়ে যা, তোর যদি চাকরি থাকতেছে না, তুই জাগা, তুই অপরাধ করছিস, জাগা বাইরে যা, তোর চাকরি নেই। এত কিছু মন্দ কথা আপনার মুখে বলা লাগবে? না তখন আপনি লেখা রাখছেন ফাংশন, যত লোকে অপরাধ করুক এই কার্ড দেখারই যথেষ্ট। আবার হলুদ কার্ড, ওই কোম্পানিতে দুইজন আইসে লেট করে ডাক দিলেন, এদিকে 1 নম্বর লেটম্যান আসো, আইলো, হলুদ কার্ড। ও পরে নিল, এই তুই কিন্তু আজকে লেট করে আইসিস, তোর কিন্তু আগামীকালকে যদি লেট করে চাকরি থাকবো না, আজকে মাফ করে দিলাম যা। আর মুখে বলা লাগবে? তার মানে সূত্রটা আমি টাইনে আনছি আরেক জায়গা থেকে, বুঝানোর জন্য আপনাকে বললাম। এখন এই অফিসারই আবার আমার কি হচ্ছে, ক্রিমিনালি করে, মানে আমার একটু মানে ফাঁসানের লেগে, মানে এরকম ভাবে ওই যে মুস্তাফিজ গরম তো এখানে বিদেশে, ওই যে খুব গরম, আমাকে একটু ফ্যান বানাই দাও, এসি, বাতাস লাগবো ঠান্ডা, আর শালার ভিতরে আমি কি বিজ্ঞানী নাকি যে আপনার এসি ফ্যান বানাই দিন? এটা স্যার বিজ্ঞানীর কাজ। তুমি তো বাপ লও বেটা, বিজ্ঞানীর বাপ আমার কাছে, তুমি তো বিজ্ঞানীর বাপ বেটা, যে বিজ্ঞানী মনে হয় তুমি জন্ম দাও, আমি তুমি দিতে পারবো না, এটা কিন্তু কথা হইলো? বলো, আমি কি দিতে পারবো না? এটা কথা না স্যার, আমি দিতে পারবো, আপনাকে এখনই আমি ঠান্ডা বাতাস খাওয়াতে পারবো, আমার কোনো পয়সা খরচ হবে না, সম্ভব স্যার, আমি আপনাকে ফ্রিতে খাওয়াই দিব। ওই যে
খেলার মতো। ওখানে দাও কতক্ষণ লাগবে? স্যার 2 ঘন্টা সময় দেন, এটা এসি বানাবো, একটু সময়ের ব্যাপার তো। তো 2 ঘন্টা তো সময় দিবেন, 2 ঘন্টার মধ্যে আমি আপনাকে ঠান্ডা বাতাস খাওয়াবো। আর বলেন সম্ভব কিনা? সম্ভব? সম্ভব সম্ভব। কেমনে বলেন? বলেন। কারণ যার মাথায় থিওরি থাকে তার জন্য সবকিছুই সম্ভব। আর আপনি বলেন কোন থিওরিতে 2 ঘন্টার মধ্যে আমি ঠান্ডা বাতাস বাইর করবো এটা দিয়া? একটা টেবিল ফ্যান ওখানে আছে খালি, একটা গ্রামীণ টেবিল ফ্যান ভাঙ্গা, ওই যে আরএফএল এর মতো, এই যে এরকম টেবিল ফ্যান, এই যে এটা হুম। দেখছেন? এই ক্লাসে একটা জি। টেবিল ফ্যান দিয়েছি না আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। এই টেবিল ফ্যান, এই টেবিল ফ্যান থেকে এখন আমি ঠান্ডা বাতাস খাম, কিভাবে সম্ভব? টেকনোলজি ব্যবহার করতে হবে একটু, তাহলে আমি বাতাসটা তার হুম। নগদে খাওয়াইতে পারবো। কি করছি আমি এবার শুনে, আমি তেনা পেঁচাইছি। এখন তেনার মধ্যে কোয়ালিটি আছে। এখন নরমাল তেনা পেঁচাইলে তো বাতাসই বাইরে না, এটার ভিতরে বাইরেব। না। তাহলে কি তেনা পেঁচাইতে হবে? ওই যে মেডিকেলে যে তেনা পেঁচায় না, এরকম ফাঁক ফাঁকালা সাদা হ্যাঁ হ্যাঁ, তেনা, ব্যান্ডেজের তেনারে। এটারে পেঁচাইছি। তার মানে ছিদ্রি বড় বড়। এখন ওইটা এমন এক সুতা, এক ফোঁটা পানি পড়লে ছড়াইয়া যায় না, যায় না? জি। তখন কি করছি, 4টা ওই যে ইনজেকশন দিয়া যে এটার ভিতরে, শরীরের ভিতরে রক্ত ঢুকায়, স্যালাইন হুম। ঢুকায়, ওইটা দিয়ে করছি কি উপরে ঝুলে রাখছি পানি দিয়া। তো 4টা জায়গায় 4টা ফোঁটা বসাইছি, উপরে একটা, দুই ডাইনে বামে 2টা, আর মাঝখানে একটা। পানি দেওয়ার পরে কি হচ্ছে, পুরো জায়গায় টুস টুস এক ফোঁটা করে পানি পড়ে, আর অনেকটা ছড়ায় যায়। আর ফ্যানের বাতাসটা যায়, তখন ওই বাতাসটার মধ্যে থেকে ওই পানি, পুরা পানি ফোঁটা পায় না তো, এক ফোঁটা পরে কাপড়ে লাগে, লাগার পরে কাপড় থেকে যখন বাতাসটা বাড়ি দেয়, তখন সে আর্দ্রতা যায় বাতাসটার মধ্যে থেকে। এই পানিটা, পুরা পানি কিন্তু যাইতে পারে না ডাইরেক্ট, যায় কি একটা নির্যাস, ওই ঠান্ডা বাতাস একটু যায়, পানিটাকে গায়ে লাগে, গরমের মধ্যে ঠান্ডা থেকে সে পাইছে। যদিও আমি এখানে স্যার মন্দ বললেও আমাকে $500 গিফট করছিলেন, যে তুই আসলেই কোনোদিন বিজ্ঞানী হইতে পারবি, তোরা আমি আজকে সম্মান দিয়ে গেলাম। আজকে সে নাই, মরে গেছে অলরেডি, কিন্তু সে আমার দিন বলছে আমি আজও বিজ্ঞানী তো দূরের কথা, ফরেক্সটাই বাইর করতে পারলাম না। তবে একবার বাইর করছি পৃথিবীতে, এটা সম্ভব। নাইলে আমি ফরেক্সের ওই একবার বাইর করতে পারতাম না। আমার এই 2 কথায় আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি গল্পটা কইলাম, কে গল্পটা দরকার আছে, অর্থাৎ কেন দরকার আছে, যে আমি আসলে টেকনিক্যাল চিন্তা করি কোন একটা বিষয়ের উপরে আগে, তারপরে পারমু কি পারমু না এর পরের ব্যাপার, আগে বোঝার চেষ্টা করি। এভাবে বুঝছি। একদিন আপনাকে ওই যে অটোমেটিক্যালি একটা ঘড়ি, রেলগাড়ি বা একটা খেলনা গাড়ি আজীবন চলবে, তেল বিদ্যুৎ গ্যাস লাগবে না, এটা নিয়ে আমি গবেষণা করছি, বলিনি? জি। এবং আমি যে থিওরি দিছি, সেই থিওরি কি আপনার মনে হয়েছে যে এটা ফাংশনেবল না? না, এটা অবশ্যই ফাংশন করবে ফাংশন করবে। সিস্টেমে। আমি একটা জেনারেটর বানাবো, আমি তখন কাজ করছি কিসের, আমি যখন বিমান বানাবো 12 বছর আগে, এই করার আগে, যে বিমানটা তেল বিদ্যুৎ গ্যাস লাগবে না, আমি কিভাবে বিমানটা বানাচ্ছি, এই মডেলটা কিভাবে জেনারেটর করবে, কিভাবে এইটা মেশিনটা চলবে, একটা মেশিন নষ্ট হয়ে গেলে আকাশের উপরে আরেকটা মেশিন কেমনে ফাংশন করবে, এই নিয়ে আমি কাজ করছি। আমেরিকাতে ওয়ার্ক পারমিটের জন্য এটা পাঠাইছি, কাগজপত্র হয়েছে। করি নাই কোনো একটা কারণ, সে কারণ আপনারা বলছি, কিন্তু যে থিওরিটা দিছি আপনাকে, আপনি কি মনে হয় যে সেই থিওরিতে জেনারেট করা সম্ভব এবং বিমানটা চলবে? সম্ভব হয়েছে না? সম্ভব। আমি তো আর বিমান বানাবো না, বিমান আমি বানাবো? বিমানে তো বডি, না, এটা তো আমি বানাবো না। আপনি ইঞ্জিন বানাইবেন। আমি ইঞ্জিন বানাবো, বডি তো বডিওয়ালারা বানাবো। তাহলে কি আমি বিমান বানাইছি? হ্যাঁ, তখন আমার নাম হবে সে বিমান বানাইছে। টেসলা কি বিমান বানাইছে? এই অ্যাপেল, না। এই গাড়ি যেটা বানাইছে এটা কি টেসলা বানাইছে? গাড়ি সে ইঞ্জিন ডিজাইন করছে। টেসলা কোম্পানির অন্য লোক এসে কাজ করে গাড়ির বডি, দরজা, জানলা এডি করে দিচ্ছে, নাম হয়েছে টেসলার। ওই যে বেটা বডি জানলা বানাইলো, এরকম নাম আছে না? তার নাম থাকবে না। তো একথা বলার উদ্দেশ্য এই না যে আমি আপনাকে মানে অন্য কোনোভাবে কিছু বলতেছি। এটার উদ্দেশ্য হলো যে আমি বলতে চাচ্ছি যে আমরা ন্যানো টেকনোলজি মানে ক্যালকুলেশন করব, আমাদের ন্যানো ক্যালকুলেশনে কোনো ভুল থাকবে না, এবং মানুষ যদি আমাদের দেখে তারা যেন স্পাইন্ড হয়, যে তারা যেন বুঝে যে না আসলে এটা ন্যানো ক্যালকুলেশনে চলে। জি। কথা মনে আছে? তো যাক, জি। অনেক গল্প করলাম। আসলে গল্পটা যেখান থেকে আসছিল সেই জায়গায় যাইতে পারলাম না, ভুলে গেছি হয়তো বা। এখন বলেন কি গল্প করলাম, কেন করলাম, একটু আপনার কাছ থেকে সারাংশ শুনে বিদায় হবো আজকে। এখানে আমাদের কথাটা উঠছে হচ্ছে আমাদের যে টোটাল সবগুলোর ক্যালকুলেশন যে এক হবে, এটা ন্যানো ক্যালকুলেশন না করলে কিন্তু এক হবে না। ইয়েস, ন্যানো রেজাল্টটা যে ক্যালকুলেশন। আমাদের এক হইতে গেলে। এখন আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, এই উদাহরণগুলো তো আপনি বোঝেন নাই যে আমি আসলে গভীর থেকে কত গভীরে চিন্তা করি ওদিক দিয়া। হ্যাঁ, জি। আমি আমার উদাহরণে কিন্তু অনেক সময় বলছি কোরআন শরীফ নিয়ে আমি ভাবছি, এই সূরা থেকে এই সূরার ডিফারেন্স নিয়ে ভাবছি। আমি কেন একটা সুইং থেকে একটা সুইং এর এত ডিফারেন্স, কেন? আমি যখন বলছি যে 1 থেকে 9 পর্যন্ত পৃথিবীতে ওই অক্ষর যে আল্লাহ দেয়া নিয়ামত, এই যে সংখ্যা,
সংখ্যা তত্ত্ব কত বড় নিয়ামত তা বোঝার জন্য প্রথমেই বলছি কোরআন শরীফ খুললে আমাদের জন্য এটা লিফলেট বা আইনগুলো। কোরআন শরীফের প্রথম অক্ষর হইছে বে, বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ অক্ষর হইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শেষ অক্ষর। বে এবং সিন একত্র করলে হয় কি, বাস মানে যথেষ্ট বেনা। আল্লাহ বলছেন যে আমি এখানে যা দিছি মানুষের জন্য। এখন দেখেন আল্লাহ লিখতে কি লাগে, এ এল এল এ, পাঁচটা অক্ষর লাগে। এ এল এল মানে কি, অল। অল অল। মানে কি, সব। আল্লাহ বলছে অল আর ইনভাইটেড, সবাইরে দাওয়াত দিলাম এখানে আসো, একটা কিছু করে দাও। অলের মধ্যে কে কে পড়ে, মানুষ এবং জিন উভয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসান দ্বারা। কথাটা ওখানে কিন্তু শেষ করছে, খালি জিনের কথাও বলে নেই, আল্লাহ মানুষের কথাও বলে নেই। কথাটা বোঝার চেষ্টা করে, কারণ এই জিন এবং মানুষ দ্বারা, তাহলে অল আর ইনভাইটেড, এখানে জিন এবং মানুষ উভয়কে আল্লাহ বলছেন তুমি আসো। এই আলিফ লাম মিম এটার লোক কোড বলছি না। তাহলে অলে যদি তিনটা অক্ষর থাকে, আল্লাহ যদি বাংলায় লিখতে যায় এখানে তিনটা, ইংলিশে যায় এ এল এল এইচ, ইসলাম লিখতে গেলে এ এল এল এইচ, ফরেক্স লিখতে গেলে এফ ও আর ই এক্স, এখানে পাঁচটা। এখন এই পাঁচের মর্যাদা কত দেখেন। সূরা আলহামদুলিল্লাহ, সূরা যখন আমরা পড়ি প্রত্যেকটা রাকাতে আমরা এটাকে পড়ি, কিন্তু এইটা গিয়া নাজিল করছেন গিয়ে আল্লাহ কত নম্বরে, 5 নম্বরে। আল্লাহ যখন প্রথম সূরা নাজিল করেন তখন আলহামদুলিল্লাহ, আল্লাহ কি প্রথমে নাজিল করতে পারতেন না? প্রথমে যখন করলেন ইকরা, এটার ভিতরে 5টা আয়াত দিবেন কেন? অন্য বেশি করে আয়াত তো দিতে পারতেন, 5টা কেন আয়াত দিলেন? কথাটা বুঝেন আপনি। তা এগুলো নিয়ে আমরা গবেষণা করছি না, আমি বোঝার চেষ্টা করছি না। সেখানে আলিফ লাম মিম এখানে আসলো কেন, এখানে আলিফ লাম মিম আসলো? এই আলিফ লাম মিমের কথা কি বোঝা যায়? কি বলে এক একজন বলছে, আমি আমার মতো করে দেখলাম পুরা পৃথিবীর এখানে, পুরা পৃথিবীর সবকিছু আলিফ লাম মিমের ভিতরে, এই কোডিং এর ভিতরে পৃথিবীর সকল সৌরজগতিক সবকিছু। কেন? আকাশ পাতাল, বেহেশত দোজখ, বিবাহ বিচ্ছেদ, সমুদ্র কবর, মামলা, এগুলো সব 3 অক্ষরে। তার মানে আলিফ লাম মিম 3 অক্ষরে। এই অক্ষর ঠেকরাটা এইখানে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম যদি ওই জায়গায় যাই, আমি টোটাল পাবো কয়টা? এখন 1 থেকে শুরু 9 পর্যন্ত, 1 এবং 9 যদি আমি ডিজিটাল রুট করি, সমান্তরালে যোগ করি, তাহলে কত হয়? 19। এই 19টাই এই আমার বেসিক অক্ষর, এর মধ্যে আর কোনো অক্ষর নাই, এটা ক্যালকুলেশন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম কইনা দেখেন কি অনেক কয়টা অক্ষর আছে, আমার বলতে হবে না, পৃথিবী জানে। সেখানে 19টা অক্ষর আছে, আমি আমার ভিডিওতে কোনো একটা জায়গায় দেখিয়েছি। তার মানে এই না যে আমি আপনাকে অন্যভাবে মানে ইন্সপায়ার করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি আমরা আসলে সংখ্যা তত্ত্ব নিয়ে বুঝে দেখছি, ন্যানো ক্যালকুলেশন করতে গেলে আমার কত গভীরে যেতে হবে, কত নিখুঁতভাবে আনতে হবে, সেগুলো বোঝার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়েছি। কত পরিষ্কার বুঝছেন? এই কারণে আমরা ন্যানো ক্যালকুলেশনকে প্রাধান্য দিয়েছি এবং পারি নাই, কিন্তু এমন পারাই পারছি যেটা পৃথিবীতে তিন নোবেল। পর্যন্ত বের করছি, তো এর চেয়ে বেশি ফরেক্স আর কি লাগে? আমি নোবেল যদি পৃথিবীতে কারো দেওয়া লাগে সেটা আমাকে দিতে হবে, যদি কেউ দেয় চিন্তা করে। কারণ আমি ন্যানো ক্যালকুলেশন দিয়ে মার্কেটকে অগ্রিম ভবিষ্যৎবাণী বলছি একবার, সেটা 100% থেকে 100% কারেক্ট হয়েছে। এমন আছে যে একটা সেকেন্ডে একটা পয়েন্ট যদি কম হইতো তাও কইতে পারতেন যে একটা পয়েন্ট কম হয়েছে, আপারে দেখতে একটা পয়েন্টও কম জি। হয়নি। কি বুঝলেন? সেটা তো জ্বরে বাগ মরছে আপনার মনে হইতে পারে, তাই ওই একদিন শেষ হলো 24 ঘন্টায়, সেই পয়েন্টের উপরে যায় নাই। পরের দিনও ন্যানো ক্যালকুলেশনে আমি সেই জায়গায় সেই এন্ট্রি, পরের দিন আবার এন্ট্রি দেখাইছি, সেটার উপরেও যেতে পারেনি। তার মানে কি এগুলো সবই ঝড়ে বাগ মরে নাই। যদি মরতো, এটা যদি ওই যে ডাটা কালেকশনে হয়তো যে ব্যাংকে থেকে ডাটা আছে, তাহলে আমার এই ন্যানো ক্যালকুলেশনে 100% রেজাল্ট আসবে কেন? কথা পরিষ্কার? সেখান থেকে আমাদের মাথা ওখানে ঢুকছে, আমরা 4D, আমরা 3D তে যতদিন ছিলাম, 3D যে চোখে দেখা যায় কিন্তু এটা কল্পনা করা যায় না। মার্কেটটা আমাদের যা দেখায় তা দেখায় না, এটা বহুভাবে দেখাইছি। আপনি মাদার সুইং এর কথা চিন্তা করে পৃথিবী যার কাছে যাবেন আপনি মন্দ কথা শুনবেন। অথচ দেখেন এখানে বাবা এবং মায়ের সমন্বয়ে গঠিত হয়েছে। আগেই ছিল 2 ছেলে মেয়ে, এখন 1 ছেলে বাড়াইছে। ব্যাপারটা তো এরকম, হয় একটা ছেলে হইব 3 নম্বরটা, নাহলে মেয়ে হবো, অন্য কোনো তো কেস নেই। এখন কেসটা হয়েছে এই জায়গায় যে ন্যানো ক্যালকুলেশন কেউ করে অভ্যস্ত না, কাউকে এই ব্যাপারে ডাটা দেয় না। আরেকটা ডাটা দিছি না, গ্রিড লাইন। এই যে গ্রিড লাইন আমরা যেটাকে পিচ দেখি, তাহলে আপনার বাংলাদেশ ম্যাপ অথবা পৃথিবীর ম্যাপ আপনি দেখেন, গিয়ে দেখবেন 4 কোণের চেয়ে বাক্স অভাব নেই, কত বাক্স দাগ দেওয়া। এই বাক্সর উপরে, বাক্স সোজাসুজি একটা যে খাড়া লেখা লম্বলম্বী লেখা, যেটা দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, এর উপরে এবং নিচে দেখবেন ফিগার লেখা আছে, দ্রাঘিমাংশ কত, অক্ষাংশতে কত থাকে, এটা লেখা থাকে। তো গ্রিড লাইনে আমার হচ্ছে এই গ্রিড লাইন, তো গ্রিড লাইনে আমরা ডাইনে লেখাটা পাই, কিন্তু ওই গ্রিড লাইনেরই উপরে, উপরে সোজা যে দাগটা গেছে ওটা না দিলেও তো পারতেন, দিলেন কেন? ফরেক্সে, ফরেক্সে আপনি স্কোয়ার, এই যে গ্রিড লাইনটা যে আপনি দিলেন, এই যে এটা কেন দিলেন বলেন আমারে, আমি দেখাই বলেন। কারণ আপনি একটা সাইডের অক্ষর দিলেন, আর একটা সাইডের আপনি দিলেন না কেন? এবার আসেন ফিগারে, আমি বলতেছি।
বিদ্রোহ করলোনি, এই যে উঠছে, এই দেখেন টেরার প্যানেল বিদ্রোহ করেনি, আপনি দেখেন, আমি আপনাকে দেখাই 1 hour এই যে মার্কেটে আর উঠতে পারলো না, নামছে না, ওই জায়গায় তো আছে, এর উপরে তো যায় নাই। আমরা তখন আমরা যখন আসছিলাম গত সপ্তাহে এই পয়েন্টের উপরে কথা বলছি, ওই যে লাল দাগ, তাই না? হুম এবার দেখেন গ্রিড লাইন, এই যে গ্রিড লাইন কোথায়, গ্রিড কোথায়, এই যে গ্রিড, দেখছেন গ্রিড জি নাকি দেখেন নাই? দেখা যায়। আচ্ছা, এবার দেখেন এই গ্রিড, এই যে 4 কোণের চা বাক্স, তাহলে এবার হুম দেখেন এই বাক্সর ইয়াতে, এই যে দেখেন, এই যে এই যে এই যে বাক্সটা, এই যে বাক্সর দাগ, এই যে এটা দাগ না, হুম এই বাক্সর দাগ তো নাকি, জি এই যে দেখেন বাক্সর দাগ, হ্যাঁ, এই যে দেখেন বাক্সর দাগ, এই যে উপর থেকে আসছে, এই যে হুম এই জি যে এটা, এই যে দেখা যায় একটা একটা করে, জি দেখা যায়। এই যে দেখা যায়, দেখছেন? এখন প্রশ্ন হইল, হুম এই যে নাম্বারটা এখানে দিছেন, এই যে এখানে নাম্বার দিছেন, এই যে নাম্বার দিছেন, এই বাক্স অনুপাতিত নাম্বার দিছেন এখানে নাকি অন্য কোনো কিছুতে দিছেন? না 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 আর এই উপরের নাম্বারটা কোথায়? এই নাম্বারটা হইলো যেটা মনে করেন উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমান্বয়ে বর্ধিত হয়েছে, এই লাইনটা, এই যে এটা উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে এই নিচে থেকে উপরের দিকে গেছে, কথাটা হুম বুঝছেন? কারণ এটা উত্তর হলো এইদিকে, এইদিকে হচ্ছে নর্থ দিক, তাহলে এটা এই নাম্বারটা বর্ধিত হয়েছে, এটা কি সাউথ, দক্ষিণ থেকে উত্তর দিকে হুম বর্ধিত হয়েছে, বিদায় এর নাম হয়েছে নর্থ ইংল্যান্ড। কি লাইন? নর্থ ইংল্যান্ড। আর ইস্টিং লাইন, এটা ওয়েস্ট থেকে ইস্টিং এর দিকে বর্ধিত হয়েছে, এই যে এমনি, এই যে হেনে গেছে, এই একটা, এই একটা, হুম এই দিকে বর্ধিত হয়েছে। মার্কেট সামনের দিকে যায় না এমনি, নাকি উল্টা দিকে যায়? হ্যাঁ, এটা তো মার্কেট উপরে। মানে মার্কেট এমনি ডাইনের দিকে যায় না, উপরে তো আর যায় না, জি ডাইনে যায়। ডাইনে যায়। এই যে গ্রিন লাইন গুলো, এটা কোন দিকে গেছে? এই যে একটা, দুইটা, তিনটা, এগুলো ডাইনের দিকে গেছে না? এটা তো জি ডাইনের উপরের দিকে দিকে। এমনি যায় না, যায়? না আচ্ছা, তাহলে এই লাইনগুলো যেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বর্ধিত হয়েছে তাকে বলে কি লাইন? ইস্টিং লাইন, ইস্টের দিকে বর্ধিত হয়েছে, ইস্ট। হুম ইস্টিং লাইন। তার মানে এই নর্দিং লাইন এবং ইস্টিং লাইন, এইটা হচ্ছে গ্রিড লাইন, এইটা ডিগ্রি পরিমাপ করার একটা অপশন, অঙ্ক। এখন এই জাতিকে কি করছে আপনার, এখন বলেন এই জাতিকে কি করছে? ওই এক দিকে রাখা বাকিটা হাইড করে দিছে। একদিকে রেখে বাকিটা হাইড করিয়া গ্রিড লাইনটা যে ডিগ্রিতে পরিণত করা, এটা না করতে পারার জন্য তাকে সিস্টেমটা বন্ধ করে বুঝাইতে দিছে। গিয়া আপনি কি করছেন? দুনিয়াকে উল্টাইয়া দিচ্ছেন। এখন পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানী, গবেষক, ধার্মিক, ইসলামী স্কলার, সমস্ত লোক এখানে বোকা বানিয়ে বসে রাখছেন। কথা পরিষ্কার? হুম কারণ আমেরিকা এতই ভালো, এতই জানে, এতই পণ্ডিত, সে এমনই মেশিন বানাইছেন, আমেরিকাতে বৈশা থেকে সুইচ টিপা দিব, বাংলাদেশে প্রধানমন্ত্রীর ঘরে আইসা বোমাটা পড়ব, কোনো জায়গায় ডাইনামামে যাব না, এমন মেশিনও সে বানাইছে। তাহলে সে কি হুম পারে না এই ফরেক্সটা কবে কোথায় যাইব এটা বাইর করতে, তার ইঞ্জিনিয়ার দিয়া? নাই কেন? কারণ এটা যে বানাইবো গাইডলাইনই নেই। আপনি যাবেন, মনে করেন কুমিল্লা, আছেন বর্তমানে ঢাকা, একটা গাড়ি আছে কুমিল্লা, গাজীপুর, মানে ঢাকা, গাজীপুর, তারপরে হলো এদিকে উত্তরবঙ্গে মনে করেন ময়মনসিংহ, এরপর রংপুর, এরপরে হুম আস্তে আস্তে রংপুর থেকে ডাইরেক্ট যাব কুমিল্লা। আর একটা গাড়ি আছে ঢাকা থেকে সরাসরি ঢাকা টু কুমিল্লা, কোনটায় উঠলে ভালো? ঢাকাটুকু মিললে। ঢাকা টু কুমিল্লা। আর ওই গাড়িটা উঠা মানে কি, আপনি আসলে আদৌ কুমিল্লা যাইতে পারবেন না, মাঝখানে মরে যাবেন, কে জানে। যদি কখনো যাইতেও পারেন, এই যাওয়ায় আপনার লাভ হবে না, সনাতনী 2%, এই যাওয়ায় আপনার লাভ হবে না। কোনো রকম অ্যাকাউন্টটা খালি জিন্দা রাখবেন, জিন্দা রাখতে রাখতে জীবনে যদি পারেনও, অনলি ফর বছর গেলে 2% লাভ, বাকি সবাই লুজার। এর লিগে আপনাকে নির্দিষ্ট ট্র্যাকে রাখে নাই বিজ্ঞানীরা, এটা নিয়ে মাপজোক করব। যদি আমার মতন হইতো, ওই এই ঘটনা জানতো, কারণ আমি আর্মিতে, সব আর্মির লোক তার এখানে আসে নাই, সব আর্মির লোক তার ফরেক্সে আয় নাই, আয় নাই যেহেতু, সেক্ষেত্রে ওরা তো এটা, মানে এটা নিয়ে এত মাথা, আমি তো আইসি এখানে, আবার এটা পড়ালেখা করছি আমেরিকাতে, এখানে দেখছি ফরেক্স কি, এখানে বুঝছি, এখানে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি। তারপর তারা বলছে যে এই কেস আপনি যখন এই যে সূর্যটা পুটুস করে বাইর করতে পারলেন, আপনি অঙ্ক ছাড়া, আমাদের রেজাল্ট ছাড়া একদিন এভাবে কেমনে বাইর করছি, একদিন বলছি না যে আমি ওখানে কিভাবে, তো আমি করছি কি বিদেশে গেছি, ভাষা শিখছি, কি শিখছি,
বাংলায় লিখছি আমি তোমারে ভালোবাসি, এটা এখন চাকমা ভাষায় বলো, ইয়ামা ফাপা লাগবা, আমি এই দেশে চাকরি করি না, আমি ইউএন থেকে এসেছি, ইয়ামা তাতা পাপা, আমি আবার এটার বাংলায় লিখছি ইয়ামা তাপা পাপা, বাংলায় লিখছি, তাহলে আমি এটা কই ইয়ামা তাপা পা, মানে আমি এই দেশে চাকরি করি, আমি ইউএন থেকে আসছি চাকরি করতে, আমি তোমারে ভালোবাসি, ইয়ামা ফপমা, আমি বাংলায় লিখছি ইয়ামা ফপমা, মানে আমি এতটুকু মুখস্থ করছি এভাবে, তাতে আমি ওই দেশের ভাষা শিখে গেছি, কয়েকটা শিখছি। তুমি কেমন আছো, তোমা থা, তার মানে আমি তো তোমার কেমন, তোমার থাকা থা, তোমা থা, মানে তুমি কেমন আছো, মানে ওই দেশের ভাষা, মানে বোঝার জন্য বললাম। তা আমি হুম এইভাবে ভাষা শিখছি। আসলে ভাষা আমি কিছুই বুঝি না, আমি ট্রান্সলেশনটা মুখস্থ করছি অনলি ফর, আসলে জিনিসটা কি ভেতরগত এটা আমি জানি না। তো ওইখানে আমি এই ফরেক্সের ভেতরগত কি এটা আমি জানি না, আমি শুধু দেখছি যে এটাকে যদি আমি গুল্লি মারি, গুল্লিটাকে যদি আমি যদি এই গ্যাপটাকে আমি বাতাসের আর্দ্রতা মাপি, আমি দূরত্বটাকে যদি আমি এখান থেকে মাপজোক করি, আর বাতাসের আর্দ্রতা বুঝি, আমি কত ডলার নেব, কত পিস প্রফিট করব, আমার আজকে কত পিস, মানে গতকালকের গুলি যেটা আমার মারছে, এই গুলির লেন্থ কত ছিল, কতটুকু লম্বা ছিল এই গুলির লেন্থটা, এই গুলিটা কোথা থেকে শুরু করছে, এই সকল তথ্য নিয়ে যদি আমি এখন বর্তমানে এখানে বসে গুলিটা মারি, যে এই গুলিটা এখান থেকে শুরু হবে, এটা লেন্থ হবে এতটুকু, বাতাসের মাপ হলো এতটুকু, এতটুকু জোরে বাতাস দিলে আমার গুলিটা ডাইনে এতটুকু যাবে, তাহলে মার্কেট আরো ডাইনে এতটুকু যাবে, এত পিস যেতে পারে, যেটা গ্যাপ বেশি বা কম যাবে, সেখান থেকে আজকে 12 বছর পার করে দিলাম, ভাই কিচ্ছু পাইলাম না, বুঝছেন? যাক, কিন্তু যা পাইছি বা যা দেখাইছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে দিয়ে আল্লাহ একদম রেজাল্ট পিন পয়েন্ট, এটা তো মিথ্যা না, জালিয়াতিও না, জ্বরে বগ মরেও না, এরকম শত পোস্ট, 100টার বেশি পোস্ট আমার কাছে পাবেন পিন পয়েন্ট পূর্বে, কিন্তু এটা দিয়ে 4D ক্যালকুলেশন থেকে এটা আনছি, এটা রিসেন্টলি। আর এর আগের যেগুলো সেগুলো ছিল অন্য অন্য মডেলের, অন্যভাবে গবেষণার আলাদা রেজাল্ট। আগে ডিক্লার যে বলছি, আগে এই একটা সময় তানবির আহমেদ সাহেব ছিলেন, তার পোস্টে ছিল যে আমি ডিক্লার শুক্রবারে মার্কেট অফের পরে, যে 4টার সময় যে মার্কেট ওপেন হইয়া এত পিক উপরে যাবে এবং রাত্রের এতটার সময় সেখানে যাবে, সেখান থেকে ব্যাক করবে এতটার সময়, এমন কথা আমি বলছি। কারণ ওই যে পিপসে আমার রোবট কি ক্যালকুলেশন করে, ডাটা কি ডাটা করে, কয়টা সবুজ ক্যান্ডেল কয়টা সাদা ক্যান্ডেল, এটা করে না রোবটে, করে। ওই ক্যান্ডেল থেকে পরিমাপ করে আমি ক্যান্ডেলের ঘটনা দেখছি, তো এটা দেখছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের মূল কথা হলো এই মেসেজটা আসলে যেটা দিতে চাচ্ছি, এটা হলো আমরা পারুম না, এটা সত্য না মিথ্যা জানি না, কিন্তু আমরা পারি বা না পারি, আমরা পারি অথবা না পারি, আমরা যেটা করতে চাইছি যে আমরা একটা মেসেজ দিলাম যে আমরা ন্যানো ক্যালকুলেশন চেষ্টা করতেছি, এবং ন্যানো ক্যালকুলেশন বাইর করার চেষ্টা করি। ন্যানো বাইর করতে গেলে আমার স্বাভাবিক মাথায় 1 সেকেন্ডে, আমরা কি সেকেন্ডে রূপান্তর করতে পারো, ন্যানো সেকেন্ড, সেন্টি সেকেন্ড। সেন্টি সেকেন্ডে আমরা রূপান্তর করতে পারবো, কিন্তু এরপর একটা আর আমরা পারবো না, এরপর একটা যদি পারতেই হয় তাহলে অমন রোবট আবিষ্কার করতে হবে, যেটা আমরা করেছি। এটা সেন্টি সেকেন্ড যেটা ছোট, সেকেন্ডের যেটা ছোট, এটা আমরা পারছি, এটার পরেও যেটা আছে যা আমাদের ক্যালকুলেশনে ওইটা দেখায়, একদম পিন পয়েন্ট কেমনে ক্যালকুলেশন করে সেই জানে, আমি তো জানি না, জানেন? এত সেকেন্ডের না। মধ্যে এতগুলি কাজ সে একবারে করে আপনাকে রেজাল্ট দেয় 3E, হুম। এই রেজাল্টটা মানে কি, মানে সে ঘন্টা খানিক কাজ করছে এই রেজাল্টে, বুঝতে পারছেন? কতক্ষণ করছে? 3 3E, রেজাল্টটা তো মাউথ ছাড়া সাথে সাথে হ্যাঁ, সেই রেজাল্ট নিয়ে এসে করছে। তার মানে কতক্ষণ কাজ করছে এখানে, ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডে। তো যাই হোক, তো ন্যানো সেকেন্ডের কাজ যদি আপনি আমি বুঝে থাকি, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস কি এখানেই শেষ করা যায়? তো আজকে তো কোনো ক্লাস নাই, শেখানো নাই, ডাটা না, নাই। এ পরামর্শ করলাম আর কি। আজকে একটা পরামর্শ যে আমাদের এই পরামর্শটা জাতির কাছে থাকবে, জাতি দেখবে যে আমরা আসলে এরকম পরামর্শ করে কাজ করতেছি, কথা বুঝতে পারছেন? তো জি আজকের পরামর্শটার মেইন হেডিং থাকবো ন্যানো ক্যালকুলেশন কাকে বলে হুম এবং কিভাবে তা হাতে কলমে আমরা দেখলাম। কথা পরিষ্কার? এটাই জি। থাকবে আজকে। সে পর্যন্ত ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। ওকে। আসসালামু আলাইকুম।